সো সবাইকে বলবো যে একটু, আমি বেশিক্ষণ ক্লাস নিব না, আমার আসলে আরো একটা প্রোগ্রাম আছে। সো যতক্ষণ থাকেন এই ক্লাস থেকে ফ্রুটফুল কোনো কিছু যদি নিতে পারেন নিজের জন্য, তাহলে বেটার হবে আর কি। আপনারা কি আমাকে বাই নেমে কেউ নাম শুনছেন আমার, বা আমি যে ক্লাস নেবো আজকে, এটা কি জানানো হয়েছিল আপনাদেরকে? জি স্যার। ওকে, গ্রেট। আমি কাজ করি রেকিটে, রেকিটের সাপ্লাই ডিরেক্টর, বাংলাদেশ শ্রীলঙ্কা, এই ক্লাস্টারের আর কি। এখানে অনেককে আইপি ডিপার্টমেন্টের পেয়েছি। আইপির আমাদের ব্যাচে বুয়েটে আইপি চালু হয় আর কি। তো সেই হিসেবে আহ, চিন্তা করে দেখেন যে কত সালে চালু হয়েছিল, তাহলে বুঝতে পারবেন যে আমি কত সিনিয়র। এই চারটা অর্গানাইজেশন আমি কাজ করেছি। আই স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ ইউনিলিভার। সো আই এম শিওর মোস্ট অফ দ্য টেকনিক্যাল গ্রাজুয়েটের স্বপ্ন থাকে যে দে ওয়ান্ট টু স্টার্ট দেয়ার ক্যারিয়ার। ইনফ্যাক্ট বিজনেস গ্রাজুয়েটের স্বপ্ন থাকে ইউনিলিভারে ক্যারিয়ার শুরু করবে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। আই স্টার্টেড মাই জার্নি উইথ ইউনিলিভার ব্যাক 2004। সেখানে আমি 5.5 ইয়ার্স কাজ করি। ইনিশিয়ালি প্রোডাকশন, প্রসেস এ রিলেটেড অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম। পরে আই বিকেম প্রসেস ম্যানেজার। সো লুক আফটার সোপ প্রসেসিং, গ্লিসারিন প্রসেসিং, ইনফ্যাক্ট ওয়েল প্রসেসিং, এগুলো প্রসেস করি। ম্যাক্সিমাম আউটপুট কিভাবে নেওয়া যায় উইথ মিনিমাম ইনপুট অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট সংক্ষেপে যদি বলি, ম্যান, মেশিন, মেথড, মেটেরিয়াল, এই চারটা এম এর অপটিমাইজেশন করার জন্য কাজ করতাম। এরপরে আমি I left Unilever, joined Abul Khair Group. Abul Khair, probably another largest business conglomerate in Bangladesh. I joined their Shah Cement, one of their SBU. Shah Cement, probably the largest cement manufacturing and distribution company in the country. So I joined there as a supply chain manager প্রথমে। পরে I became factory manager for Abul Khair Ceramics. স্টেলা একটা ব্র্যান্ড আছে, যারা অনেকে, স্টেলার প্রথম ফ্যাক্টরি ম্যানেজার ছিলাম আমি। সো এখানে অ্যানাদার 5.5 ইয়ার্স কাজ করেছি। এই দুটো অর্গানাইজেশন অ্যাপ্রক্সিমেটলি 11 ইয়ার্স কাজ করি। দেন আই জয়েন হোলসিম সিমেন্ট। হোলসিম প্রবাবলি আপনারা অনেকে হয়তো নাম শুনবেন না এখন, লাফার্জ হোলসিম এই নামে কোম্পানি। একসময় হোলসিম সুইস বেস মাল্টিনেশনাল কোম্পানি ছিল, সেখানে আমি জয়েন করেছিলাম যে প্রকিউরমেন্ট অপারেশনস ম্যানেজার। সো লুকিং আফটার অল ইম্পোর্ট, এক্সপোর্ট, অল সর্ট অফ, নো, যত ধরনের প্রকিউরমেন্ট হয় আর কি একটা কোম্পানিতে, ক্যাপিটাল মেশিনারি, ক্যাপ্যাক্স, ওপ্যাক্স, র মেটেরিয়ালস, এভরিথিং। দেন আই জয়েন রেকিট in 2017, initially as a supply services manager. Normally the role of supply services manager is to look after, logistics, warehousing, distribution, planning, this area. In fact, পরের বছর the role extended to Sri Lanka also for me. So I look after supply services for Bangladesh, Sri Lanka, a cluster. And 2022 I became end-to-end supply director. So we have our own factory at Chittagong. So factory, warehouse, logistics, planning, distribution. Put together, আপনি বলতে পারেন সাপ্লাই চেইনের মোস্ট অফ দ্য থিংস আমি এখন কভার করি। আমি এর বাহিরে অ্যাকচুয়ালি অনেকগুলো জায়গায় গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছি, এখনো করছি। আইবিএ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমি রেগুলারলি এমবিএ তে ক্লাস নিই। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও ক্লাস নিই। আইবিএ তে আগে বিবিএ পড়াতাম, বাট এখন আসলে সময়ের জন্য ওটা পড়ানো হচ্ছে না। বাট এমবিএ তে মাঝে মাঝে ক্লাস নিই। অনেক জায়গায় গেস্ট স্পিকার, দেশে দেশের বাইরে, মোস্ট অফ দ্য পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে যাওয়া হয়েছে। আদার দেন আইইউটি, এমআইএসটি, এখানে যারা কথা বলছেন এদের এখানে হয়তো অনেকের এখানে যাওয়া হয়নি, বাট ঢাকার অ্যাডজাসেন্ট এরিয়াগুলোতে অনেকগুলোতে আমি গিয়েছি। আমি জুরি ছিলাম পিটেক প্রেসের অনেক বছর যাবত, সিন্স আই থিঙ্ক লাস্ট, ফর দ্য লাস্ট 8 ইয়ার্স, 7-8 ইয়ার্স। অনেক জায়গায় আমি প্যানেলিস্ট হিসেবে কাজ করেছি। অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছিলাম। রিসেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম লাস্ট ডিসেম্বরে। সো আইএম সোসাইটি থেকে। তো যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স তারা জানেন, এটা একটা বড় সোসাইটি গ্লোবালি। ওখানে আমি গ্লোবাল সাপ্লাই চেইন লজিস্টিক্স অ্যাওয়ার্ড পেয়েছিলাম লাস্ট ইয়ারে। পড়াশোনা করেছি বুয়েট এবং আইভিএ তে, ঢাকা ইউনিভার্সিটিতে। সো
এরপরও যারা জানতে চান, আমার লিঙ্কডইন প্রোফাইল আছে। এখন তো অনেক ফলো, অনেক এখন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না, বাট লিঙ্কডইনে দেখতে পারেন আমি আমার অ্যাক্টিভিটি বা আমি কি কাজ করি না করি জানতে পারবেন। এনি কোয়েশ্চেন সো ফার রিলেটেড টু মাই একাডেমিক ক্যারি জার্নি অথবা প্রফেশনাল জার্নি? না হলে আমরা প্রসিড করব। সো আই এম শিওর আপনারা মোটামুটি সবাই জানেন, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড দিই। টিপিক্যালি বিজনেসে মেজর, স্পেশালি এফএমসিজি ইন্ডাস্ট্রিতে 4টা থেকে 5টা মেজর এরিয়া থাকে। সো হিউম্যান রিসোর্স সবাই জানেন, এখানেই সাধারণত সবাই ক্যারিয়ার যেখান থেকে শুরু হয়, যারা বলে যে আপনি আসেন চাকরিতে। সেলস, যারা বিক্রি করে, মার্কেটিং, যারা প্রোডাক্ট সম্পর্কে কনজিউমারকে কানেক্ট করে দেয়, অ্যান্ড ফিনান্স তো জানেন সবাই। সাপ্লাই চেইন অ্যানাদার বিগ এরিয়া। এর বাহিরেও আপনি যদি দেখেন অর্গানাইজেশনে ইনফরমেশন টেকনোলজি, এটা অনেক অর্গানাইজেশনে ফিনান্সের সাথে থাকে, অনেক জায়গায় লিগ্যাল সেপারেট ডিপার্টমেন্ট থাকে। বাট এফএমসিজি ইন্ডাস্ট্রিতে অনেকেই লিগ্যাল আলাদা রাখে না, হয়তো লিগ্যাল সার্ভিস বা লিগ্যাল কন্ট্যাক্ট করা থাকে, তারাই শুধুমাত্র করতে পারে। আর আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ বলতে পারবেন, চ্যাট বক্সে লিখতে পারেন যে কোন ফাংশনে কত জবস ক্রিয়েট আসলে বোঝার দরকার, বা যেটা আমি কানেক্ট করতে চেষ্টা করছি, ওয়াই সাপ্লাই চেইন হ্যাজ বিকাম সো ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আইপিএ আমাদের সময় চালু হয় বুয়েটে, পরবর্তীতে বাকি ইউনিভার্সিটিগুলোতে চালু হয় আমার যতটুকু মনে হয়। সাস্টে সম্ভবত 1 বছর আগে, +- 1 ইয়ার হতে পারে। বাট তখন থেকে এই যে আইবি, আমরা যেটা বলতেছি আইপি, আইপি এর যে রেভলিউশন, এটা কেন হয়েছে আপনারা বুঝতে পারবেন যে সাপ্লাই চেইন কেন ইম্পর্টেন্ট। কেউ বলতে পারবেন যে কোন ডিপার্টমেন্টে কত মানুষ কাজ করে? গেস, ওয়াইল্ড আইডিয়া হলে অসুবিধা নেই। 100টা জব যদি ক্রিয়েট হয়, হোয়াইট কালার জব, কয়টা জব হিউম্যান রিসোর্সের জন্য ক্রিয়েট হয়? আপনার অনেকে 3 ইয়ার 4 ইয়ার আছে, আপনার তো মোটামুটি ইন্ডাস্ট্রি বা ইয়ার সম্পর্কে ধারণা হয়ে গেছে। সো জাস্ট যে একজন চ্যাট বক্সে লিখেছেন। সো এইটা হচ্ছে যে বাংলাদেশের কয়েক বছর আগে প্রাপ্ত একটা জরিপ, যেখানে 4 to 5%, 100 জব যদি ক্রিয়েট হয়, 4 থেকে 5 জন লোক হিউম্যান রিসোর্সে কাজ করে। থিঙ্ক অ্যাবাউট মার্কেটিং। ইনফ্যাক্ট যারা বিজনেস গ্রাজুয়েট, তাদের স্বপ্ন থেকে মার্কেটিং এ শুরু করা। মার্কেটিং এ যারা মাল্টি ব্র্যান্ড নিয়ে কাজ করে, কোম্পানি লাইক ইউনিলিভার, রেকিট, আমরা অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করি। আমাদের এখানে 10% বা 11% লোক কাজ করতে অসুবিধা হয়ে যায়। ফিন্যান্স প্রবাবলি অ্যানাদার বিগ ফাংশন, এখানে 12 to 13% লোক কাজ করে। সেলস প্রবাবলি এফএমসিজি ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বিগেস্ট ফাংশন, এখানে 37 38% পিপল কাজ করে। দ্য রিমেনিং বিগেস্ট ফাংশন যেটা আমরা বলছি সেটা হচ্ছে সাপ্লাই চেইন। তো এফএমসিজি ইন্ডাস্ট্রি যারা মাল্টি ব্র্যান্ড নিয়ে কাজ করে, সাপ্লাই চেইন হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট ফর দ্যাম। আমরা যদি দেখি, ইজ ইট ক্লিয়ার? এনি এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট, অথবা কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। Guys, আমি আশা করবো যে আপনারা মাঝে মাঝে যেটা প্রশ্ন করবেন, নাহলে তো আপনারা আছেন না না সেটাও বুঝতে পারি না। টিপিক্যালি একটা প্রোডাক্ট কিভাবে কাস্টমারের কাছে আসে? তো ইউ আর বায়ার, ইউ আর লুকিং ফর দিস প্রোডাক্ট, এই একটা মোবাইল ফোন কিনতে হবে। এটা অবশ্যই রাইট এক্সাম্পল নাও হতে পারে। আমরা যেসব প্রোডাক্ট কিনি, লাইক সোপ, হারপিক, ডেটল, এই প্রোডাক্টগুলো যদি আপনি বায়ার হিসেবে কোথাও কিনতে যান, আপনি কোন জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন? আমরা তো সবাই বায়ার না, কোনো না কোনো ভাবে আমরা প্রোডাক্ট কিনি। সো আমরা কোন জায়গা থেকে প্রোডাক্ট কিনি? একটা হতে পারে, বলেন কেউ একজন। স্যার সুপার মার্কেট থেকে। সুপার মার্কেট, এটাকে বলা হয় মডার্ন ট্রেড, অথবা আর্মিদের প্রেমিসেস গুলোতে সিএসডি বলে, ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট। এটা আরবান বেস মার্কেটিং। এটা কিন্তু খুব বেশি পাওয়া যাবে না, রুরালে পাওয়া যাবে না। স্টেশনারি দোকান।
এখান থেকে ইয়েস, দ্যাট কুড বি অ্যানাদার ইয়া। রিটেল স্টোর, যেটা আপনার বাসার পাশে রিটেলার ছোটখাটো স্টোর। দোকান থেকে কিনতে পারেন। আর কোথা থেকে আপনি অনলাইন প্ল্যাটফর্মে, এখন তো সবাই ভার্চুয়াল লোকেশন থাকতে পছন্দ করে। সো স্যার ই কমার্স ওয়েবসাইট থেকে। ই কমার্স, চালডাল থেকে কিনতে পারেন, বা অন্য কারো কাছ থেকে করতে পারেন, অথবা আপনারা যেসব প্রতিষ্ঠানে কাজ করেন, আমরা শুনেছি যে অনেকে আপনারা পড়াশোনা করেন, মনে করেন আইইউটি পড়াশোনা করেন, আইইউটি নিজে প্রোডাক্ট কিনে কোম্পানি থেকে ডিরেক্টলি তার এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারে। দ্যাট কুড বি অ্যানাদার চ্যানেল হুইচ ইজ নোন অ্যাজ ইনস্টিটিউশন চ্যানেল। সো ইনস্টিটিউশন চ্যানেলটা হচ্ছে যে বি টু বি বিজনেস, একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসে যাচ্ছে, আর বাকিগুলো হচ্ছে যে বিজনেস টু কাস্টমার আর কি, যেটাই বলেন না কেন। আমাদের দেশের মতো দেশে এই যে ট্রেডিশনাল ট্রেড চ্যানেল যেটা বললাম, এইটার টোটাল সেলসের সিগনিফিকেন্ট পোর্শন এই চ্যানেলে বিক্রি হয় প্রোডাক্ট। সো আমরা যেটা বলি, সাপ্লায়ার সাধারণত র মেটেরিয়ালস বা প্যাকিং মেটেরিয়াল সাপ্লাই করে, দেন ইট কামস টু ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য আসে। ফ্যাক্টরি থাকতে পারে, নিজের ফ্যাক্টরি, অথবা কো প্যাকার হতে পারে। সো আমি শিওর আপনারা জানেন যে নিজের ফ্যাক্টরি হলে এক ধরনের যে কোনো প্রোডাক্টের উপর লেখা থাকে মেড বাই রেকিট ব্যাংকেজার বাংলাদেশ। অনেক সময় প্রোডাক্টের উপর লেখা থাকে মেড ফর রেকিট ব্যাংকেজার বাংলাদেশ। অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা দেখবেন ইম্পোর্টেড বাই রেকিট ব্যাংকেজার বাংলাদেশ। তো তিন জায়গায় ম্যানুফ্যাকচারিং হয়। ওন ম্যানুফ্যাকচারিং হলে বাই রেকিট ব্যাংকেজার, ফর হলে সাধারণত কোপেকার, ইম্পোর্টেড হতে পারে এটা কোম্পানি নিজস্ব কোনো আলাদা ফ্যাক্টরি থেকে নিয়ে আসতে পারে, অথবা কোপেকার থেকে নিয়ে আসতে পারে। দেন ইট গোজ টু দ্য ওয়্যার হাউস। ওয়্যার হাউস কেন? কারণ আমরা যে কোনো সময় প্রোডাক্ট যখন তৈরি করি, এক এক সময় এক একটা প্রোডাক্ট তৈরি হয়, কোনো একটা জায়গায় আমাদেরকে প্রোডাক্টগুলো স্টোর করা লাগে। সেই প্রিমিসেসটাকে আমরা বলতে পারি ওয়্যার হাউস। সাধারণত ওয়্যার হাউস প্রক্সিমিটি টু দ্য কাস্টমার হয়। মনে করেন ঢাকা এবং অ্যাডজাসেন্ট এরিয়াতে ওয়্যার হাউস হবে। ঢাকায় হয় না, কারণ ঢাকাতে আসলে কস্ট অনেক বেশি পড়ে যাবে, ঢাকাতে অনেক টাকা পার স্কোয়ার ফিট রেন্ট পড়বে। দেন ইট কামস দ্য ডিস্ট্রিবিউটর। ট্রেডিশনাল ট্রেডে প্রোডাক্ট যে বিক্রি হয়, আপনি দেখবেন এই এলাকায় যে আপনি যে দোকান থেকে প্রোডাক্ট কিনেন, সেই দোকানদার এই এলাকার কোন একজন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে প্রোডাক্ট পায়। তো দ্যার ইজ এ ডিস্ট্রিবিউটর এই এলাকায় থাকে, যার কাছ থেকে সেই প্রোডাক্টগুলো পায়, অ্যান্ড সাবসিকুয়েন্টলি ইট কামস টু দ্য কাস্টমার। তো অ্যাগেইন এই প্রসেসে আমাদের দেশে 90% বেশি প্রোডাক্ট বিক্রি হয়। সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, মাঝখানে ওয়্যার হাউস থাকে। আমরা এই যে সাপ্লায়ার থেকে কাস্টমার পর্যন্ত প্রোডাক্ট আসবে, এই আসার জন্য যে কাজগুলো হয়, এই কাজগুলো চারটা মেজর ফাংশনের মাধ্যমে হয়। আপনি দেখবেন যে কোনো সাপ্লাই চেইন প্রফেশনালকে যদি জিজ্ঞাসা করেন, সে কাজ করতে পারে প্রবলেম প্ল্যানিং, যাদের বড় বড় কোম্পানি আছে, কোম্পানি লাইক ইউনিলিভার, রেকিট, আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্ট আলাদা আছে। ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, এটা নাদার হতে পারে। সোর্সিং বা প্রকিউরমেন্ট, এটা একটা ফাংশন। সোর্সিং আরো ব্রডার পার্সপেক্টিভে বলা হয়। দেন ওই যে ডেলিভারি, ওয়্যার হাউস, ডিস্ট্রিবিউশন, এটা অ্যানাদার। আমাদের ওয়্যার হাউস আছে। ওয়্যার হাউস নিজের ওয়্যার হাউস নাও হতে পারে, কন্ট্রাকচুয়াল বা থার্ড পার্টি প্রেমিসিস ওয়্যার হাউস হতে পারে। সো আপনারা 3P 4P, এখন তো কত পি দেখতেছেন, এগুলো আছে থার্ড পার্টি প্রেমিসিস ভিতরে ইয়া করা হয়। সো প্ল্যানিং, সোর্সিং, ম্যানুফ্যাকচারিং, ডেলিভারি। সাধারণত টেকনিক্যাল গ্রাজুয়েট যারা আছেন, তারা অনেকেই কোর ম্যানুফ্যাকচারিং এর সাথে কাজ করতে শুরু করেন জীবনের একটা পর্যায়ে। আহ অনেকেই যেমন প্ল্যানিং থেকে কাজ শুরু করতে পারেন, সোর্সিং বা প্রকিউরমেন্ট টুকু শুরু করতে পারেন, বাট আমি আমার ক্যারিয়ারটুকু ম্যানুফ্যাকচারিং দিয়ে শুরু করেছিলাম। এরপরে সোর্সিং এ গেছি, তারপরে প্ল্যানিং। সো আলটিমেটলি ওভারঅল সাপ্লাই চেইন ডিরেক্টর হিসেবে কাজ করছি। এখন প্ল্যানিংও দুইটা অংশে ভাগ। মনে করেন বড় বড় কোম্পানি লাইক ইউনিলিভার, লাইক বিএটি, এইসব জায়গায় প্ল্যানিং দেখবেন দুই ভাগে বিভক্ত। একটা টিম কাজ করে সাধারণত চ্যানেল ডেভেলপমেন্ট অথবা মার্কেটিং এর সাথে। তাদের কাজ কি? ডিমান্ড প্ল্যানিং করা। সে নেক্সট মান্থে কতটুকু বিক্রি হতে পারে, নেক্সট টু নেক্সট মান্থে কতটুকু হতে পারে। সো এটা যে পুরো একটা ডিটেলস আন্ডারস্ট্যান্ড, এটা ফরকাস্টিং টুলস টেকনিক ইউজ করতে পারেন, অনেকে তাই ইউজ করে ডিমান্ড প্ল্যানিং এর জন্য।
তো ইউ হ্যাভ হিস্টোরিক্যাল ডাটা, ট্রেন্ড অ্যানালাইসিস করে আপনি বের করতে পারবেন যে ডিমান্ড কতটুকু হতে পারে নেক্সট ইয়ারে, নেক্সট মান্থে, নেক্সট টু নেক্সট ইয়ারে। ডিমান্ড যারা প্ল্যানিং করতেছেন তারা কিন্তু চেক করে দেখে নাই তাদের ফ্যাক্টরিতে ক্যাপাসিটি আছে কিনা, তাদের এই পরিমাণ ম্যান পাওয়ার আছে কিনা। সো এই কাজগুলো, তাদের র মেটেরিয়াল আছে কিনা, প্যাকিং মেটেরিয়াল আছে কিনা, এই কাজগুলো যে টিমে কাজ করে তারা হচ্ছে যে সাপ্লাই প্ল্যানিং। সো ডিমান্ড প্রবাবলি, যেমন করোনার পিরিয়ডে স্যানিটাইজারের ডিমান্ড ছিল ইনফাইনাইট, আমি জানি না কত ডিমান্ড ছিল। সাপ্লাই প্ল্যানিং কে আমরা বলি কনস্ট্রেইন প্ল্যানিং। দে নিড টু চেক দ্য ম্যাটেরিয়ালস, মেশিন অ্যাভেলেবিলিটি, ক্যাপাসিটি। এখান থেকে আমরা এই যে ম্যানুফ্যাকচারিং, তাদের এই কারণে টেকনিক্যাল গ্রাজুয়েট অনেকে যারা সাপ্লাই প্ল্যানিং কাজ করে তাদের থরো আন্ডারস্ট্যান্ডিং থাকে ম্যানুফ্যাকচারিং কিভাবে কাজ করে। সো এটা হচ্ছে প্ল্যানিং দুইটা পার্ট। আমরা দেখবেন ইউনিলিভার ডিমান্ড প্ল্যানিং ম্যানেজার আছে, অনেকে সাপ্লাই প্ল্যানিং ম্যানেজার আছে। সোর্সিং বা প্রকিউরমেন্ট, আমাদের দেশে যেহেতু ছোট দেশ, অপারেশন অত বেশি নেই, এখানে দুইটা অংশে কাজ হয়। একটা কি বলে সাপ্লায়ার ম্যানেজমেন্ট, ওরা সাপ্লায়ার ঠিক করে দেয় যার কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনবেন বা অফার নেবেন। এটাকে ভ্যান্ডর এনলিস্টমেন্ট প্রসেসও বলে অনেকে। ওদের কাজ কি? কাজ হচ্ছে যে রাইট ভেন্ডর আপনার জন্য পুল ক্রিয়েট করে রাখবে। প্রকিউরমেন্ট প্রফেশনালের কাজ হচ্ছে ওখান থেকে বেস্ট ভ্যালুতে প্রোডাক্ট কিনা। আমি বলছি বেস্ট ভ্যালু, আমি বলি না যে লোয়েস্ট কস্টের প্রোডাক্ট কিনা, তা না, বেস্ট ভ্যালুতে প্রোডাক্ট কিনা। দেন প্রসেসিং, probably another area, প্রসেসিং, প্যাকিং। প্রসেসিং মানে হচ্ছে ট্রান্সফর্মিং র মেটেরিয়ালস ইনটু ফিনিশ গুডস। আমরা যে র ওয়াটার দেখি, মনে করেন এটাকে ড্রিঙ্কেবল ওয়াটারে কনভার্ট করা, এটা হচ্ছে প্রসেসিং। এখন প্রশ্ন আসবে কনজিউমার কোন কোন কিভাবে প্রোডাক্ট আপনার কাছ থেকে নিতে চায়। 500 ml বোতল, না 220 ml এর বোতল, না 1 লিটারের বোতল, এটা এবং কয়টা কিভাবে ট্রান্সফার করবেন, প্যাকিং হচ্ছে এটা কাজ। প্রাইমারি প্যাকিং, সেকেন্ডারি প্যাকিং, টার্সিয়ারি প্যাকিং, নানা ধরনের প্যাকিং হয়। ডেলিভারি দুটো অংশে কাজ করে, একটা অংশ হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, কিভাবে ফিজিক্যালি প্রোডাক্টটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। তো ট্রাকে না বার্জে, ট্রাক গেলে কোন সাইজের ট্রাক যাবে, অ্যাজ ওয়েল এস কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট। কোনো কারণে প্রোডাক্ট যদি ঠিক মতো না যায় তাহলে রিটার্ন পলিসি কি হবে, সে টাকা জমা দিলে কতক্ষণের ভিতরে প্রোডাক্ট পাবে। এই কাজগুলো হচ্ছে কাস্টমার সার্ভিস। প্রোডাক্ট সম্পর্কে জানা, কোনো কমপ্লেন থাকলে লোকজন যাতে জানাতে পারে যে ভাই আমি প্রোডাক্ট ইউজ করেছি, আমি অ্যাডভার্স ইম্প্যাক্ট পেয়েছি, এই সে ইয়া করা। সবার কাছে কি ক্লিয়ার সাপ্লাই চেইন কিভাবে কাজ করে? জি স্যার। ক্লিয়ার? গুড। আজকের ক্লাসে সাপ্লাই চেইনের একটা অংশ যেটা বলছি প্ল্যানিং, সোর্সিং, ম্যানুফ্যাকচারিং, ডেলিভারি, এই ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলা। এটাই হচ্ছে যে প্রোডাকশন ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট, এই রিলেটেড কয়েকটা কথা বলবো আপনাদেরকে। বা গ্লোবাল যে ট্রেন্ড এটা কিভাবে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো। আইপি গ্রাজুয়েটরা অনেকেই কাজ করেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন দেখুন তারা কোর্স ম্যানুফ্যাকচারিং এ কাজ করেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে তারা পিওর ম্যানুফ্যাকচারিং এ কাজ করেন। সো যে কোনো জিনিস, মনে করেন আপনি যেসব, আসলে সব জিনিসের জন্য একই ভাবে ম্যানুফ্যাকচারিং কাজ করে না। লাইক আপনি একটা ব্রেড কিনবেন, ব্রেড কেনার জন্য আসলে এরকম, আপনি তো ব্রেড ধরে নেবেন যে অনশেলফে থাকবে। আপনি হারপিক কিনবেন, আপনি হারপিকের জন্য এত বিশাল ইয়া করার কিছু নেই। কিন্তু যদি এমন হয় আপনি 1 লাখ পিস হারপিক XYZ কোম্পানির নামে আপনি কাস্টমাইজ করে নেবেন, তখন প্রশ্ন আসবে যে এই প্রোডাকশন অর্ডার সাইকেলটা কিভাবে কাজ করবে। সো লাইফ সাইকেলটা কি? একটা প্রোডাকশন অর্ডার আপনি দিতেই পারেন, দিলেন যে আমি 1 লাখ পিস হারপিক 1 লিটারের বোতল নিতে চাই। এই অর্ডারটা দেওয়া মানে কিন্তু অর্ডার কনফার্ম না। আমার প্রথম চেক করা দরকার এটা তৈরি করার জন্য কি কি র মেটেরিয়ালস লাগবে, কি কি প্যাকিং ম্যাটেরিয়াল লাগবে। এটাকে আমরা বলেছি কম্পোনেন্ট অ্যাভেলেবিলিটি চেক, যে আসলে এটা তৈরি করার মতো। এটা এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি হলে প্রবাবলি আপনি একটা অর্ডার দিয়েছেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য, কাস্টমাইজ অর্ডার। সো আপনার এই অর্ডারটা এই ডিজাইনে যদি তৈরি করতে যান, এই স্পেসিফিকেশন যদি থাকে, তাহলে কি কি কম্পোনেন্ট লাগবে এবং সেটা আপনার কাছে আছে কিনা। এখন র মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়াল প্রবাবলি আছে আপনার কাছে। নেক্সট থিং চিন্তা করা উচিত মেশিন এবং পিপলের অ্যাভেলেবিলিটি আছে কিনা।
মনে করেন আপনি প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছেন, কিন্তু আপনার মেশিন তো খালি নেই, আপনার মেশিনে লাস্ট উইকের বা লাস্ট মান্থে, লাস্ট টু লাস্ট মান্থের অর্ডার আছে। এটা কখন আপনার মেশিন ফ্রি হইতে পারবে এই অর্ডারটা নেওয়ার জন্য? যদি দেখেন যে না, ইউ আর ওকে, প্রবাবলি নেক্সট উইকে আপনি নিতে পারবেন, অথবা 3 উইকস লেটার নিতে পারবেন, তখন আপনি অর্ডারটা রিলিজ করবেন। তাহলে অর্ডার রিলিজ করার আগে কিন্তু, অর্ডার রিলিজ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে বাকি জিনিসগুলো চাই না। যে কোনো জিনিস আপনি অর্ডার রিসিভ করলেন, কনফার্ম করলেন, তারপরে 2 দিন পরে কাস্টমার বললো যে না, আমি তো প্রোডাক্ট পাই নাই। এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ, সে নেগেটিভ মার্কেটিং করবে, বলে যে আমি অর্ডার দিয়েছিলাম, এতদিন যাবত ওয়েট করছি, কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। এখন পর্যন্ত কিন্তু ম্যানুফ্যাকচারিং ফ্লোরের সাথে আপনার সরাসরি ম্যানুফ্যাকচারিং ফ্লোর অর্ডারটা দেখে নাই। ম্যানুফ্যাকচারিং ওটা যারা প্ল্যানিং কাজ করে তারা দেখে এই যে কোন সময় মেশিন কখন খালি থাকবে, অ্যাভেলেবিলিটি চেক বলি আমরা। যদি দেখলাম যে অ্যাভেলেবিলিটি আছে, তারপরে আমরা ম্যানুফ্যাকচারিং ফ্লোরকে বললাম ওকে, অর্ডার প্রিন্ট করি, ওদেরকে দিয়ে দিলাম। ও যখনই অর্ডারটা রিলিজ করবে, এই অর্ডারটা ম্যানুফ্যাকচার করার জন্য যে র মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়াল লাগবে, সে সেই রিলেটেড সমস্ত ম্যাটেরিয়াল রিজার্ভ করে নেবে। তো সে ওই ম্যাটেরিয়ালগুলোকে আপনার কনফার্ম করে রেখে দিবে এই অর্ডারের জন্য, so that অন্য কোনো অর্ডার বা অন্য কেউ এই ম্যাটেরিয়ালটা ইউজ করতে না পারে। এরপরে সে কনফার্ম করে দেবে ঠিক আছে, আমরা প্রোডাকশন শুরু করলাম, ওয়ার্ক ইন প্রসেস থাকলো, কোয়ালিটি চেক হবে। এগেইন, কোয়ালিটি চেক ছাড়া কোনো প্রোডাক্ট রিলিজ করা যায় না। সো আপনি তখনই ডিক্লেয়ার করতে পারবেন যখন কোয়ালিটি বলবে যে দি প্রোডাক্ট ইজ মানে গুড ফর সেল, জিএফএস মানে গুড ফর সেল, যখন ডিক্লেয়ার করবে তখন আপনি রিলিজ করলে পারবেন। এরপরে আপনি ট্রান্সফার করি ওয়্যার হাউসে নিয়ে গেলেন, অথবা রেসপেক্টিভ লোকেশনে নিয়ে গেলেন। ইনফ্যাক্ট যদি কোনো ডেভিয়েশন হয়, আমরা যে গার্মেন্টসের প্রোডাক্ট তৈরি করি, অনেক সময় প্রোডাক্ট কোনো কারণে ডেভিয়েট হয়েছে, মনে করেন পকেট দেওয়ার কথা ছিল যে সাইজে, তার চেয়ে ছোট সাইজ দিয়েছে, পকেট দেনই নেই আপনি, নানা ধরনের কমপ্লেক্সিটি হতে পারে। যদি হয়, তখন এটা সেটেল করা দরকার হয় বাইরের সাথে যে আপনি নেবেন কি না, না হলে না হলে কিন্তু বিরাট লস। সো আলটিমেটলি ওটাও চেক করার ইম্পর্টেন্ট, কারণ কোয়ালিটি চেক করার সময় অনেক সময় দেখা যায় যে সামান্যতম ডেভিয়েশন, এটা অনেকে অ্যাকসেপ্ট করে নেয়, অনেকে আবার অ্যাকসেপ্ট নাও করতে পারে। যদি অ্যাকসেপ্ট করে, ওরা সেটেল করে নিলেন, করে দেওয়ার পরে তারপরে এটা আমরা ওয়্যার হাউসে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিই আপনার যে লোকেশনে প্রোডাক্ট যাবে, যেই দেশে যাবে, সেই দেশের জন্য ডিসপাস করে দিলাম প্রোডাক্টটা। ইজ ইট ক্লিয়ার যে কিভাবে একটা প্রোডাকশন অর্ডার আসে? সবার কাছে ক্লিয়ার? Yes, আচ্ছা yes, স্যার, sir. অর্ডার রিলিজ আর হচ্ছে ডাউনলোড টু শপ ফ্লোর সিস্টেম, এই এই দুইটা নিয়ে যদি একটু স্যার আবার একটু বলতেন তো স্যার। অর্ডার রিলিজ, যে যার কাছে অর্ডারটা আসছে, মোস্ট অফ দ্য টাইম প্ল্যানারের কাছে, সাপ্লাই প্ল্যানারের কাছে আসে যে অর্ডারটা স্পেশাল অর্ডার আসছে, আপনি ইয়া করতে পারবেন কিনা। সে রিলিজ করে দিল সিস্টেমে যে অর্ডারটা আমি চেক করে দেখছি, মেশিনও আছে, ম্যাটেরিয়ালও আছে, ফ্যাক্টরি। সে রিলিজ করলেই শুধুমাত্র ফ্যাক্টরি দেখতে পাবে। ফ্যাক্টরি যখন এটা ফ্যাক্টরির জন্য রিলিজ করা হলো, ফ্যাক্টরি তখন ওই অর্ডারটা ডাউনলোড করবে। প্ল্যানার কিন্তু ফ্যাক্টরিতে নাই, প্ল্যানার কুড বি কর্পোরেট অফিসে অথবা অন্য কোনো জায়গায়। সে ওখান থেকে দেখি বলছে এই প্রোডাক্টটা ইয়া করতে পারে, রিলিজ করে দিল সে। তারপরে ফ্যাক্টরি ওটাকে প্রিন্ট করবে। এখন ফ্যাক্টরি সাথে তার পার্থক্য, সে কিন্তু আগে চেক করে নিবে ফ্যাক্টরি মেশিনে আছে কিনা, রিলিজ করার মতো আছে কিনা, সে আগে ফ্যাক্টরির সাথে চেক করে দেখবে। এখন তো যে যুগ, এসএপির যুগে, আপনি দেখতে পারেন ফ্যাক্টরিতে কি স্টক আছে। আমি কাউকে কিছু জিজ্ঞাসা করা লাগবে না, আমি যেটি দেখলে তো আমি বুঝতে পারি যে কোথায় কোন স্টক আছে। সো কম্পোনেন্ট চেক, মেশিনের ক্যাপাসিটি আমিও জানি, ফ্যাক্টরিতে কত প্রোডাকশন হচ্ছে এটা আমি ট্র্যাক করি। সো আমি অর্ডার রিলিজ করে দেওয়া মানে হচ্ছে ইয়েস, প্রবাবলি ইউ ক্যান টেক দ্য অর্ডার। প্রিন্ট করার মানে হচ্ছে যে ফ্যাক্টরিতে এটা যখন গেল, ফ্যাক্টরিটা প্রিন্ট করে নিল, যাতে এটা কনফার্ম অর্ডার, কেউ যদি চেঞ্জ করতে না পারে রিলিজ হওয়ার পরে। এই কারণে প্রিন্ট করে রেখে দেওয়া হয়। আপনি সিস্টেমে কোনো কারণে চেঞ্জ করে দিতে পারেন, এই কারণে চেঞ্জ করা না করার জন্য আমরা প্রিন্ট করে রাখি আমরা। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন? আপনারা অনেকে তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ট্রেনিং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টও যান, আমি যতটুকু মনে হয়। সো দু একজন ইয়া করলে হয়তো আপনার গেলে আরো মোর ডিটেলস দেখতে পাবেন যে কিভাবে ইয়া হয়। সবাই আছেন তো? জি স্যার। জি Yes, স্যার। sir. Ji, sir.
গুড। আমি শুনতে পাচ্ছিলাম না, তো ওই কারণে চিন্তা করলাম যে আছেন কিনা। প্রোডাকশন অর্ডার যখন আসে, আমরা বলি যে, যেটা বলতেছিলেন যে প্রোডাকশন অর্ডার, অর্ডার রিলিজ, এটা যখন আসবে, এই কাজটা সে রাইট পার্সন ছিল কিনা, অথরাইজ করা, এই ডিটেলস জিনিসগুলো প্রোডাকশন অর্ডার সাথে চেক করা হয়। সো আমরা দেখব যে কত ধরনের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে, সেটা একটু দেখব। সো বোম, এগেইন কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি কয়েকটা জিনিস বলছি। অর্ডার রিলিজ, আমি বলছি কম্পোনেন্ট চেক। কম্পোনেন্ট চেক করবেন কিভাবে? মনে করেন এক পিস 1 লিটার হারপিক তৈরি করার জন্য কি কি ম্যাটেরিয়াল লাগতে পারে। কিছু র মেটেরিয়ালস লাগবে, সে কথার কথা, কিছু অ্যাসিড লাগবে, কিছু র মেটেরিয়ালস, কালার, সিগমেন্ট, সব কিছুর পার্সেন্টেজ আছে। এরপরে একটা প্যাকিং ম্যাটেরিয়াল, কন্টেইনার লাগবে যার ভিতরে হারপিকটা ভরবেন। এরপরে উপরে কোনোটা জিনিস সিল করার মতো দেওয়া থাকতে পারবে। এরপরে আউটার থাকবে। সো ডিরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট মেটেরিয়াল, না ধরনের মেটেরিয়াল থাকে। সো বম বুঝতে হলে আপনাকে যে কোনো জিনিসের ফর্মুলেশনস বা বম, সেটা আপনার জানা উচিত, জানতে হবে যখন আপনি প্রোডাকশন করবেন তখন। তো যারা প্ল্যানার তারাও কিন্তু জানে যে মেটেরিয়াল তৈরি করতে কি কি জিনিস লাগবে, তারও কিন্তু ক্লিয়ার ভিজিবিলিটি আছে, সে আন্ডারস্ট্যান্ডিং আছে যে কি জিনিস সে তৈরি করছে। স্যার, ম্যানুফ্যাকচারিং বমটা অ্যাকচুয়ালি কারা তৈরি করবে? বম সাধারণত দুইটা অংশে কাজ হয়। সাধারণত R&D বম সেট আপ করে, মানে ফিক্স করে। R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওরাই সাধারণত বম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যারা আছে, যারা এফএনসিজি ইন্ডাস্ট্রি, ফার্ম, এগুলোর ক্ষেত্রে R&D বম সেট আপ করে। এটা হচ্ছে যে আমাদের বম। এখন কোয়ালিটির কাজ হচ্ছে যে R&D যেটা সেট করেছে সেই প্ল্যান অনুযায়ী প্রোডাক্ট যাচ্ছে কিনা। সো R&D যেটা বলেছে, R&D কিন্তু একটা বম সেট আপ করার আগে অনেক, তার আগেও আবার অনেকগুলো কাজ আছে যেগুলো আমি তো এখানে বলি নাই। ম্যানুফ্যাকচারিং এ নতুন প্রোডাক্ট যখন ডেভেলপ হয়, তখন R&D একটা প্রোডাক্ট, ড্যামি প্রোডাক্ট তৈরি করে এই প্রোডাক্টের স্টেবিলিটি চেক করে দেখে যে এটা যদি 2 বছরের শেলফ লাইফ হয়, 6 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর স্টেবিলিটি, কোনো কালার চেঞ্জ হচ্ছে কিনা, কালার বা ভিসকোসিটি, ডেন্সিটি অথবা অ্যাক্টিভিটি, কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা ওটা চেক করে। তারপরে মানে একটা ফর্মুলেশন ডেভেলপ করতে গেলে অনেক সময় লাগে। আপনারা অনেকেই শুনবেন যে ফার্মা ইন্ডাস্ট্রিতে একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের ওরকম R&D নেই। তো R&D না থাকার কারণে এখন ফর্মুলেশন কিন্তু আমরা খুব বেশি ডেভেলপ করতে পারি না আর কি। এটাতে ডেভেলপ করতে পারলে তাহলে অনেক প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করতে পারতাম। একটা প্রোডাক্ট তৈরি করি গ্লোবালি ইন্টারন্যাশনাল মার্কেটে ছাড়া অনেক ডিফিকাল্ট এই ফর্মুলেশন ইয়া করা আর কি। ফর্মুলেশন অনেকে দিতেও চায় না। একটা এক্সাম্পল বলি, কোকা কোলা। তা আপনারা কি জানেন যে কোক, কোক তো সারা পৃথিবীতে 200 বছর ব্যবসা করতেছে, ওয়ান অফ দ্য ভেরি ওল্ডেস্ট ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। সো এই 200 বছরে কেউ কি কোকের ফর্মুলেশন জানে? কেউ জানে না। কোনো একটা জায়গায় কোক তার সিরাপ তৈরি করে, তাদের R&D ওখানে হয়। আমরা বা অধিকাংশ বটলার, বটলার মানে যারা বোতল তৈরি করে কোক, মনে করেন বাংলাদেশের কোক বাংলাদেশে প্রোডাকশন করে, তো বটলার ওখান থেকে সিরাপ কিনে নিয়ে আসে, বাকি সুগার এবং ওয়াটার অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসে মিক্স করে নিয়ে আসি, ফিলিং করে আপনাকে প্রোডাক্ট দিচ্ছে। কিন্তু R&D যেখানে, যেটা বলছেন যে ফর্মুলেশনস, ওইটা মানে র, মানে কোর ফর্মুলেশন ডেভেলপ করা খুবই ডিফিকাল্ট আর কি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। অনেক প্রোডাক্ট আছে যেগুলো প্রসেস ফোকাস, লাইক ডিস্টিলেশন প্ল্যান্ট। যারা কোর ইঞ্জিনিয়ারিং কাজ করে অনেকে শুনে থাকবেন, আপনারা তো ইঞ্জিনিয়ার ফর্চুনেটলি, অনেকে শুনে থাকবেন যে ডিস্টিলেশন প্ল্যান্ট, এগুলো হচ্ছে যে রিলেটেড টু প্রসেস ইয়া করে। মনে করেন রিফাইনারি, অথবা আপনি যদি ধরেন যে পেট্রোলিয়াম রিফাইনারি, ওয়েল রিফাইনারি, অথবা সুগার, সুগার প্ল্যান্ট, এগুলো হচ্ছে যে হাইলি প্রসেস ওরিয়েন্টেড। ফার্টিলাইজার, কাফকো, আপনার শুনেন ওখানে প্রসেস ইঞ্জিনিয়ার, প্রসেস কন্ট্রোলার, অনেক লোকজন থাকে। অনেক জিনিস আছে প্রোডাক্ট ফোকাস। তো এইখানে প্রসেসের চেয়ে, কারণ প্রসেসটা হয়তো এখানে সিম্পলিফাইড, প্রোডাক্টটা মেইন ইম্পর্টেন্ট। সো এখানে R&D হয়, এখানে প্রোডাক্টের ক্লেম, আদার জিনিসপত্র নিয়ে ফোকাস থাকে, বা কোন টেকনোলজি ইউজ করতেছেন আপনি। অনেক জায়গা আছে ফিক্স পজিশন, যে একই জিনিস, ফরজিং টেকনোলজি ধরেন, যারা
কাস্টিং, ফরজিং এগুলো পড়ছেন, তারা হয়তো বলতে পারেন যে ফিক্সড পজিশনে কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়। সো ইটস এক্সাম্পল অফ একটা প্রোডাক্ট তৈরি করতে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে অনেকগুলো সিকোয়েন্সে একটা প্রোডাক্ট তৈরি হয়। সো প্রোডাক্ট তৈরির প্রসেসটা অনেক জটিল বলতে পারেন। লাইক গাড়ি ইন্ডাস্ট্রি, আমাদের দেশে আমাদের দেশে গাড়ি ইন্ডাস্ট্রি আছে? এনি আইডিয়া? অ্যাসেম্বল করে প্রবাবলি। আমাদের দেশে আমরা হয়তো কিছুটা অ্যাসেম্বল করতে চেষ্টা করি, কিন্তু সাধারণত আমাদের দেশের মধ্যে দেশগুলোতে অত বেশি থাকে না। কারেক্ট? এর কারণ কি আপনাদের মনে হয় না যে হঠাৎ করে আমরা কেন তৈরি করতে পারি না? স্যার টেকনোলজি নাই তেমন। ওকে, আর ইনভেস্টমেন্ট। আমরা আমরা স্যার হচ্ছে গাড়ির পার্টস বানাতে পারি না, মানে যেরকম ইঞ্জিন বা ইঞ্জিনের ভিতরে যে পার্টস গুলো, ওগুলো আমরা বানাতে পারি না, আমরা জাস্ট জোড়া লাগাতে পারি। একটা প্রোডাক্ট তৈরি করার জন্য, স্পেশালি গাড়ি তৈরি করার জন্য হাজার হাজার পার্টস লাগে। এর এখন মেইনলি যারা গাড়ি কোম্পানি তারা কি তৈরি করে? সাধারণত তারা ইঞ্জিন তৈরি করে। ওকে, বাকি জিনিসগুলো গাড়ি তৈরি করতে মনে করেন আপনার রাবার লাগতেছে, বডি লাগতেছে, পেন লাগতেছে, টায়ার লাগতেছে, বাল্ব লাগতেছে, কত জিনিস লাগতেছে। এগুলো আসলে তাদের জন্য তৈরি করা খুবই ডিফিকাল্ট, এগুলো তারা তো আসলে তৈরি করতে পারে না। আমাদের দেশের মধ্যে দেশে তো আসলে কোনোটাই আমরা মানে একদম কোর ইঞ্জিনিয়ারিং যুক্ত প্রোডাক্ট আমরা খুব বেশি তৈরি করতে পারি না। তো সেই কারণে গাড়িটার ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি, এটার যারা আপনারা একটু অ্যাডভান্স করে পড়াশোনা করে তারা দেখবেন যে প্রোডাক্টের ক্ষেত্রে অনেক সময় আমরা প্রোডাক্ট যদি পার্টস হিসেবে নিয়ে আসি তাহলে ডিউটি অ্যান্ড আদার থিংস আপনি কিছু বেনিফিট পান। তো সেই কারণে অনেক সময় আমরা এখানে শুধু অ্যাসেম্বল করতে চেষ্টা করি আর কি। প্রোডাক্ট আপনি যখন চিন্তা করবেন একটা প্রোডাক্ট, আমরা চারটা মেজর যদি ফাংশনে দেখি, আপনি যদি এক্স অ্যাক্সিস বরাবর দেখেন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দেখেন, যখন একটা নতুন প্রোডাক্ট তৈরি হয়, আর এন ডি হয়, যেটা বলছি যে আর এন ডি হয়, সাধারণত একটা প্রোডাক্ট তৈরি করে দেখে আমরা একটা গাড়িটা ডিজাইন হবে, একটা মাত্র প্রোডাক্ট তৈরি করবেন, এটা কাস্টমাইজেশন হবে। মনে করেন একটা মডেল গাড়ির FX002, এই মডেলের একটা প্রোডাক্ট তৈরি হতে পারবে। যদি একটা প্রোডাক্ট তৈরি করে অনেকেই এয়ারফোর্স সহকারে কিনে নেয়, মনে করেন আপনি যদি খুব রিচ ম্যান হন, তাহলে হয়তো বলতে পারেন যে আপনার গাড়ির মডেলের জন্য পৃথিবীতে আর কোনো বিক্রি না হয়। সো আর এন ডি যা কস্ট সেটা সহকারে বিয়ার করে আপনি শুধুমাত্র একটা মডেল তৈরি করতে পারেন। জব শপ টেকনোলজি এরকম কাস্টমাইজ পিওরলি আপনার জন্য তৈরি করবে। একটা সময় ইনফ্যাক্ট টেলারিং শপে ঈদের সময় মানুষজন যেত, তারা বডি বাজারমেন্ট নিত, কাপড় কিনে নিয়ে আসতো, দেন প্রোডাক্ট তৈরি করতো। দ্যাট ইজ ভেরি ওল্ড টেকনোলজি। এখানে ছিল আপনি যদি এটাকে বলা হয় জব শপ। আপনি যদি এক্স অ্যাক্সিস বরাবর দেখেন জব শপের সুবিধা অসুবিধাগুলো দেখেন, এখানে ভলিউম খুবই কম এবং স্ট্যান্ডার্ডাইজ কিছু নাই আর কি। মানে আমার বডি তার সাথে আরেকটা মানুষের বডি মিলানো খুবই ডিফিকাল্ট। আমার হয়তো হাইট কম, কারো উইথ বেশি, তো সেই কারণে স্ট্যান্ডার্ডাইজ কোনো কিছু নাই। একটা মাত্র প্রোডাক্ট, মনে করেন প্রিন্ট করতেছেন আপনি, কমার্শিয়াল প্রিন্টার, আপনি একজনের জন্য নাম ঠিকানা বিভিন্ন কিছু করলেন, প্রিন্ট করে এক পেজ দিলেন তাকে, কমপ্লিটলি ওয়ান পেজ, ওয়ান প্রিন্ট। সো আলটিমেটলি এটা হচ্ছে যে জব শপ টেকনোলজি। এই এক পেজটাকে যদি আপনি বলেন যে না আমি 50 পেজ ফটোকপি করে নেব, তখন সেটা কি হবে? এটা তখন ব্যাচ হয়ে যাবে। মানে একটা জিনিস তৈরি করা, আমি বলে যে এবার 50টা কপি করে নিলাম, মাল্টিপল প্রোডাক্টস হবে। এটা যদি দেখেন এখানে প্রোডাক্ট আগে লো ভলিউম ছিল, এখানে ভলিউমটা একের চেয়ে বেশি, একের পরিবর্তে 50টা হয়েছে, বাট স্টিল লো ভলিউম, কারণ একটা প্রোডাক্ট যদি কন্টিনিউয়াস মেশিনে রান করতে হয় তাহলে অনেক পিস তৈরি করা লাগে, নাহলে আর এন ডি বা কস্ট অনেক বেশি পড়ে যায়। ব্যাচ, এটা হচ্ছে ব্যাচ কনসেপ্ট। সিরামিকের প্রোডাক্ট তৈরি করতাম, যারা দুই ধরনের কিল আছে, শাটল, টানেল। শাটল ক্লিনে প্রোডাক্ট সাধারণত ব্যাচ প্রসেস হয়। একটা ব্যাচ সাধারণত 16 থেকে 18 ঘন্টা হয়। আপনি ব্যাচ সাইকেল করলেন, দেন এটাতে প্রোডাক্ট দিলেন,
একটা 18 ঘন্টা পরে মোটামুটি ধরে নিতে পারেন সেম রেজাল্টেরই প্রোডাক্ট পাবেন আপনি। এটাকে বলা হয় ব্যাচ প্রসেস। আমরা ওখানে ব্যাটারি কাস্টিং লাইন ছিল, যে একটা লাইনে 40টা একই প্রোডাক্ট তৈরি হবে। যারা লাক্সারিয়াস প্রোডাক্ট তৈরি করবে তারা হয়তো এক পিস তৈরি করবে, এক পিসে ম্যানুয়াল প্রসেসে হয়, অটোমেটেড বা ব্যাটারি কাস্টিং হয় না। সেখান থেকে ব্যাচ প্রসেস, একটা ইউনিভার্সিটিতে এততম ব্যাচ ধরে নেওয়া হয়, এই ইনপুটগুলো সেমই থাকবে, আউটপুটও সেম থাকার কথা, কিন্তু সিজিবি টিজিবি ভিন্ন হয়েছে, বাট ধরে নেওয়া হয় যে সার্টেন লেভেলের গ্রাজুয়েটস থাকবে। সো এটা একটা ব্যাচ। এটা যখন আরো অনেক ভলিউম যখন হয়, প্রচুর প্রোডাক্ট একই তৈরি করতেছে একই তখন সেটা অ্যাসেম্বলি লাইন হবে। এই গাড়ির কথা বললাম, আপনি বললেন যে না আমি প্রিমিও, টয়োটা প্রিমিও, এটা তো মিলিয়ন মিলিয়ন পিস তৈরি হয়েছে, তো তখন সেটা অ্যাসেম্বলি লাইনের মাধ্যমে আসে। তো এখানে হায়ার ভলিউম লাগে, অনেকগুলো অংশ লাগে, সো কানেক্টেড ফ্লো, একটা পর একটা তৈরি হয়। মনে করেন একটা বডি তৈরি করতেছে, একটা টায়ার তৈরি করতেছে, সবগুলো অ্যাসেম্বল করতেছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এটা খুবই কমন ঘটনা। আবার যদি এমন হয় যে প্রোডাক্টটা কোটি কোটি পিস তৈরি হইতেছে, কোন ডিফারেন্স নাই, হাইলি স্ট্যান্ডার্ড জিনিস, মনে করেন রিফাইনারিতে যখন আমরা পেট্রোলিয়াম ক্রুড রিফাইনারি থেকে যখন করা হয়, আমরা পেট্রোল বানাচ্ছি, ডিজেল বানাচ্ছি, এগুলো কি হয়? এগুলো একই জিনিস কোটি কোটি লিটার তৈরি হইতেছে, কোনো চেঞ্জ নেই, একই জিনিস। সুগার রিফাইনারি কাউন্টও করতে পারবেন না, কিন্তু সুগার ক্রিস্টাল কিন্তু সমান। তখন সেটাকে বলা হয় আপনার কন্টিনিউয়াস ফ্লো। তো আপনি দেখেন প্রথম যেটা ছিল লো ভলিউম, এটা এক্সট্রিম হাই ভলিউম হয়ে গেছে, হাই স্ট্যান্ডার্ড কমোডিটি টাইপ প্রোডাক্ট। এই কারণে এগুলোর কস্ট অনেক কম পড়ে যায়। ফার্টিলাইজার, এটা যদি এমন হতো যে কাস্টমাইজ করা হতো, তাহলে সারের দাম তো 1000 টাকার বেশি পড়তো। সো এই জিনিসগুলো আসলে ম্যানুফ্যাকচারিং প্রসেস যারা কাজ করবেন তাদের জন্য, স্পেশালি যারা আইপি এবং আদার ইয়াতে কাজ করবেন, তাদের করা উচিত, জানা উচিত যে আমি যে প্রোডাক্টটা তৈরি করতেছি কোনটা ইউজ করতেছি, কোন টেকনোলজি ইউজ করবো প্রত্যেকটা। স্যার, হ্যাঁ বলেন। মানে কমার্শিয়াল প্রিন্টারটা জব শপের মধ্যে কিভাবে পড়ে? যেমন অটোমোবাইলও যেভাবে অ্যাসেম্বলি করতেছে, প্রিন্টারের ক্ষেত্রেও তো বিভিন্ন পার্টস আর সেম জায়গায় পাচ্ছি না, ওটাও তো আমি কাইন্ড অফ অ্যাসেম্বলি করছি না? কমার্শিয়াল প্রিন্টার বলতে ইন্ডিকেট করছে, কমার্শিয়াল প্রিন্টার আপনাকে যে একটা সার্টিফিকেট প্রিন্ট করে দেবে ওটাকে ইন্ডিকেট করছে। কমার্শিয়াল প্রিন্টার ম্যানুফ্যাকচারিং না, ও, কমার্শিয়াল প্রিন্টার বুঝতে পেরেছি। ওটাকে ইন্ডিকেট করছে। কমার্শিয়াল প্রিন্টার তো যেন অটোমোবাইল ইন্ডাস্ট্রির মতো এটা অনেকগুলো পার্টস না, ওইটা না। কমার্শিয়াল প্রিন্টার যে কাজে ইউজ করা হয় ওটাও একটা বুঝতে পেরেছি। ম্যানুফ্যাকচারিং তো। জি স্যার, মনে জি। করেন আপনি সার্টেন ইনপুট দিয়েছেন, আপনার নামে একটা সার্টিফিকেট প্রিন্ট হয়ে গেছে, আপনার নাম, বাবার নাম, প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা, আপনার হাইট, ওয়েট। মনে করেন আপনার ভাই পর্যন্ত যখন আসবেন তখন হয়তো ওর নামটা চেঞ্জ হয়ে গেল, এইজ, অনেকগুলো জিনিস চেঞ্জ হয়ে যায়। সেই পার্সপেক্টিভ বলা হচ্ছে কমার্শিয়াল প্রিন্টার। গুড কোয়েশ্চেন। এনি আদার কোয়েশ্চেন? বাই এনি চান্স আপনাদের কয়জন আছেন যারা আসলে ম্যানুফ্যাকচারিং কাজ করতে চান? ম্যানুফ্যাকচারিং কিন্তু মোস্ট অফ দ্য টেকনিক্যাল কাজ করতে চায় না। সমস্যা হচ্ছে যে আমাদের দেশে এমন দেশ, যে যেখানে পড়াশোনা করছে এটা ছাড়া অন্য সব জায়গায় ভালো লাগে। ডাক্তার যারা হয় তারা বলে দেন ডাক্তার তো ভালো না, ইঞ্জিনিয়ারিং মনে হয় বেটার। আমি তো বইটা পড়াশোনা করলাম, বইয়ের ছেলে পেলে খুবই ফ্রাস্ট্রেটেড থাকে, তার চেয়ে বরং ঢাকা মেডিকেলে গেলে বেটার হতো। ওই গ্রুপ বলছে না এখানে খুবই খারাপ অবস্থা। আপনারা আসলে কতজন আছেন যারা কোর ম্যানুফ্যাকচারিং এ কাজ করতে চান? আছেন সবাই? আচ্ছা, আমরা একটু যাই জব শপ। আমরা যেটাকে বলছি জব শপে, যেটা বলছিলেন আপনারা যে প্রত্যেকটা আইটেম, এই যে বললাম টেলারিং শপ, এটা বেসিক্যালি আগের যে টেলারিং শপ ছিল এটা জব শপ টেকনোলজি বলা যেতে পারে। এখানে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নাই, প্রত্যেকটা মানুষ ইউনিক। আপনি জামা কাপড় বানাচ্ছেন আপনার বডি মেজারমেন্ট অনুযায়ী। বেনিফিটস হাইলি ফ্লেক্সিবল। এখনো যারা কাস্টমাইজ স্যুট ইউজ করেন বা কিনেন, আমি ইউজ করি বিকজ আমার এত টাকা খরচ করে স্যুট বানানোর নাই। আমি ছাড়া অনেকেই আছেন যারা খুব ফ্যাশনেবল মানুষ, তারা কাস্টমাইজ স্যুট ব্যবহার করেন। তো তারা চায় জব শপের মাধ্যমে, টেলারিং মাধ্যমে তাদের স্যুটটা বানানোর জন্য। বেনিফিটস কি? হাইলি ফ্লেক্সিবল। আপনি
যেই কালার, যেই মডেল, যেভাবে বাটন দিতে চাচ্ছেন, তিনটা, দুইটা, একটা আপনার সুবিধা মতো দিতে পারেন। কোয়ালিটি আপনি নিজে চেক করে দেখতে পারেন যে কোয়ালিটিতে কোথাও কোনো অসুবিধা আছে কিনা। ডিসঅ্যাডভান্টেজ, এটা কস্ট ইফেক্টিভ কখনোই হবে না। সো কস্ট কনসার্ন যদি হন আপনি আমার মতো, তাহলে আপনি যেখানে যে ওপেন মার্কেটে যেখানে ধরে নেওয়া হয় যে 15.5 একটা সার্টেন স্ট্যান্ডার্ডের হাইট উইথ কনসিডার করে নেন, তাহলে আপনি ওখান থেকে নিতে পারেন। এখানে কস্ট ইফেক্টিভ না, এটা এফিশিয়েন্ট কোনো প্রসেস না। সো গার্মেন্টস থেকে যারা কেনেন তখন সেটা ইফিশিয়েন্ট হয়, তারা তখন ব্যাচ প্রসেসে কাপড় কাড়ে, একসাথে অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে। তো জব শপ টেকনোলজির বেনিফিটস তো বুঝছেন, বেনিফিটস এবং ডিমেরিটস কি ক্লিয়ার সবার কাছে? জি জি স্যার। স্যার। এটা এটা পড়লে কিন্তু ম্যানুফ্যাকচারিং মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যদি পড়েন আর কি। এখন যদি সবাই যদি চিন্তা করেন যে এখানে কোনো কিছু প্রশ্ন থাকবে কিনা, কথা বলতে পারেন, বাট এটা পড়লে মোটামুটি আপনার যা হয়ে যাবে। ওকে, ব্যাচ ব্যাচ প্রসেস কেমন ছিল? এই যে আপনার একটা ব্যাচ, সিএসসি, মনে করেন এই ব্যাচের মানুষ, ব্যাচ বলে কিরকম, একই জিনিস একটার পরিবর্তে ধরে নিলাম যে আমার সাইজ হাইটের উইথের 50টা প্রোডাক্ট তৈরি করে নিলেন। কারণ আমি একটা স্যুট তৈরি করছি, এখন এরকম সেম কাপড় সেম কাটিং এ 50টা স্যুট তৈরি করা হলো। বেনিফিটস কি? তখন কিন্তু ওয়েস্টেজ কমে যাবে, তখন আপনি একই জিনিস রিপিটেশন, আপনার লোক এক্সপার্ট হয়ে যাবে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা যেহেতু একই যে একই লেন্থ হাইটের মানুষ যদি পছন্দ না করে, তাহলে কিন্তু এটা অনেকগুলো থেকে যাবে। সো অনেকে এতগুলো প্রোডাক্ট নিতে চাইবে না। সো অনেক প্রোডাক্ট পাইল আপ হতে থাকবে, জমা হতে থাকবে আপনার এখানে। তো প্রথমটার সাথে দ্বিতীয়টা, জব শপ এবং ব্যাচের পার্থক্য যে ব্যাচের নাম্বার অফ এয়া বেশি, যে কারণে ইফিসিয়েন্সি কিছুটা আগের তুলনায় ভালো বেশি হয়। ডিসঅ্যাডভান্টেজ ওটা কোন স্ট্যান্ডার্ডে ছিল না, এটা স্লাইটলি স্ট্যান্ডার্ডাইজ বলতে পারেন। আপনি যখন কানেক্টেড ফ্লো হয়, যেখানে মেজর প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলছিলাম টয়োটার ক্ষেত্রে এটা খুব কমন ঘটনা। বাই দ্য ওয়ে, যারা ম্যানুফ্যাকচারিং এ কাজ করতে চান, টয়োটার ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে অনেক গবেষণা, অনেক পিএইচডি এরিয়া আছে। টয়োটা ম্যানুফ্যাকচারিং প্রসেস, ওরা একটা কনসালটেন্সি করে, এটাকে বলা হয় টিপিএম, টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্স, ওটা পড়ে দেখতে পারেন। ওইটা থেকেই আপনারা অনেকেই শুনে থাকবেন নতুন নতুন কাইজেন, কুবাৎসু কাইজেন, এটা শুনছেন নাকি আপনারা? কাইজেন, জি শুনেছিলাম। স্যার। কি জানি কাইজেন শব্দটা কি আসলে, এটা জাপানিজ ওয়ার্ড। ইটস এ কন্টিনিউয়াস আপনি ইমপ্রুভমেন্ট আর কি। এখন একটা জিনিস করতেছেন, এটা চেয়ে আর একটু বেটার কোনো কিছু করলেন। সো ওরা অনেকগুলো জিনিস ম্যানুফ্যাকচারিং এর উপর ট্রেনিং দেয় গ্লোবালি। সো এটাতে যেটা সুবিধা হয় যে এটা অনেকটা ইফিশিয়েন্ট হয়ে যায় মানুষজন, কারণ একই জিনিস অনেকগুলো তৈরি করছেন আপনারা, বাট ফ্লেক্সিবিলিটি কমে যাবে। মনে করেন আপনি টয়োটা প্রিমিয়াম, মনে করেন এই মডেলের গাড়িতে এর যে ফিচার থাকবে এই ফিচারই থাকবে, আপনি এখানে বিএমডাব্লিউ ফিচার দিতে পারবেন না, প্রোডাক্টটা ইয়া হবে না, স্যুট হবে না, অনেকে এই বাজেটে নিতে পারবে না। সো কানেক্টেড লাইন ফ্লো, এটার মাধ্যমে বেসিক্যালি যেটা আমরা হাইলাইট করতে চেষ্টা করছি, আপনি ম্যানুফ্যাকচারিং প্রসেসকে কিভাবে এফিসিয়েন্সি করবেন। তো জব শপ থেকে যখন ব্যাচে আসলেন কিছুটা এফিসিয়েন্সি বাড়লো, এটা থেকে যখন কানেক্টেড ফ্লোতে গেলেন আরো এফিসিয়েন্সি বাড়বে। ডিসঅ্যাডভান্টেজ, এখানে কিন্তু এত ফ্লেক্সিবিলিটি নেই। প্রথমটা ক্ষেত্রে আপনি আপনার খুশি মতো সার্টিফিকেট বলেন বা আপনার খুশি মতো একটা কাপড় তৈরি করতে পারতেন। দ্বিতীয়টাতে আপনি দেখবেন যে আপনার একটা সার্টেন সাইজ আছে, এই সাইজের, এখন তো গার্মেন্টস যেগুলো দেখেন 15.5, 15, 16, সো এই সাইজ অনুযায়ী আপনাকে প্রোডাক্ট দিতে হবে। এটাতে আপনি, আমাদের যেটা সমস্যা হয়, যেমন আমার একটু সমস্যা যে লেন্থের তুলনায় উইথ একটু বেশি, তো এগুলোতে
অ্যাডজাস্ট করে নেওয়া লাগে আর কি। সো এই হচ্ছে যে এরপরে অংশটুকু আছে যে হচ্ছে যে হাই ভলিউম হাই স্ট্যান্ডার্ডাইজেশন, এখানে 24 ঘন্টা কাজ হয়। তো যারা অনেকেই শুনে থাকবেন যে ফার্টিলাইজার কোম্পানিতে এর ফ্যাক্টরি কোনোদিন বন্ধ হয় না, ওই বছরেই যখন ওভারলোডিং এর টাইম হয় তখন একসাথে বন্ধ করে। ফার্টিলাইজার, রিফাইনারি, এগুলোতে এটা খুবই কমন দেখা যায়। সুগার রিফাইনারি হতে পারে, ওয়েল রিফাইনারি হতে পারে। বেনিফিটস ভেরি লার্জ ভলিউমে এটা হ্যান্ডেল করে, তো সেই কারণে অনেকগুলো বেনিফিটস পাওয়া যায়। ডিসঅ্যাডভান্টেজ, কোনো ফ্লেক্সিবিলিটি নেই। ইনফ্যাক্ট যেহেতু এটা মিলিয়ন মিলিয়ন পিস তৈরি করতে হয়, আপনার মার্কেট না থাকলে কিন্তু এটা বিশাল এর ভিতরে পড়ে যাবেন। এখানে চাইলেও আপনি পড়াশোনা স্টপ করতে পারেন। করোনা কালে আই এম নট শিওর আপনাদের হয়তো কারো মনে আছে কিনা, তেলের দাম বাংলাদেশে কমে নাই, পৃথিবীর অন্যান্য দেশে তেলের দাম ড্রাস্টিক্যালি ফল করে, স্পেশালি মিডল ইস্টের কান্ট্রিগুলো। কারণ করোনা কালে মানুষ যখন ওয়ার্ক ফ্রম হোম শুরু করলো, মানুষ আগের মতো অফিসে যাচ্ছিল না। সো আলটিমেটলি ফুয়েল কনজাম্পশন কমে গেছে। কিন্তু যারা ম্যানুফ্যাকচার করে তারা তো তাদের রিফাইনারি বন্ধ করে নাই। সো আলটিমেটলি অনেক ক্রুড অয়েল বা রিফাইন অয়েল তাদের কাছে জমা ছিল, পেট্রোল, অকটেল, ডিজেল, এই ধরনের জিনিসপত্রগুলো। আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। ইয়েস স্যার। ওকে, গুড। আপনাদের আই এম নট শিওর যে ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট নিয়ে কোনো কোর্স কি পড়ানো হয় আইপি টাইপিতে? আইপিতে পড়ানোর কথা আই এম নট শিওর, আদার্স জি স্যার। মেকানিক্যাল বা জি জি স্যার। ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট পড়ানো হয়। জি স্যার, পড়ানো হয় স্যার। জি স্যার। তো যারা পড়েছেন বলে লিন ম্যানুফ্যাকচারিংটা কি? তো লিন মানে হচ্ছে থিন। থিন মানে কি? ম্যানুফ্যাকচারিং প্রসেসে যদি ওয়েস্টেজ কমানো যায়, ম্যানুফ্যাকচারিং প্রসেসে ওয়েস্টেজ ইনএভিটেবল আর কি, আপনি চাইলেও জিরো করতে পারবেন না। মনে করেন একটা সোপ তৈরি করতেছেন, আপনার টার্গেট হচ্ছে সোপটা তৈরি করা 70 গ্রাম। 95% সোপ, আপনি দেখেন 60% সোপ এটা 70.1 বা 70.2 হবে, আবার কিছু সোপ 69.9, 69.95 হবে। কারেক্ট? এখন যদি টার্গেট থাকে আপনি মিনিমাম 70 করবেন, তাহলে সব সোপই আপনার 70-র উপরে ম্যানুফ্যাকচার করতে হবে। সো যেটা বলতে চাচ্ছি, স্ট্যান্ডার্ড ওয়েট এবং অ্যাকচুয়াল ওয়েটের যে ডিফারেন্স, এটা হচ্ছে ওয়েস্টেজ। এটাকে যদি স্ট্যান্ডার্ড ওয়েট দিয়ে ভাগ করেন তাহলে ওয়েস্টেজ পেয়ে যাবেন। ওয়েস্টেজ যত কম হয় তত বেটার হয়। সো একটা ওয়েস্টেজ, যেটাকে বলছি যে আরএমপিএম, যদি ওয়েস্টেজ কমানো যায়। অ্যানাদার ওয়েস্টেজ হয় যে কোনো কারণে প্রোডাক্ট তৈরি করছেন, আপনি ব্যাচ কোড ভুল দিয়েছেন, লাস্ট ব্যাচ নাম্বার দিয়েছেন, আপনি কিন্তু ব্যাচ তৈরি করতেছেন পরেরটা। অথবা যদি এমন হয় কোনো প্রাইস ভুল করেছেন, প্রোডাক্টের উপর তো প্রাইস লেখা লাগে, লাইক সোপের দাম 85 টাকা এত গ্রাম, কোনো কারণে 85 জায়গা আপনি কষ্ট মষ্ট করে 95 লিখে দিয়েছেন মনে করেন, এই প্রোডাক্ট কিন্তু আইপিকিউসি করবে সেটা। একটা সময় ছিল এটা কোয়ালিটি ডিপার্টমেন্ট সার্টেনটা পর পর চেক করে বের করতো, এখন তো ইন্টিগ্রেটেড কোয়ালিটি কন্ট্রোল, যেটাকে আমরা টিকিউএম বলি। সো আগের মতো কোয়ালিটি নেই, কোয়ালিটি অ্যাসিওরেন্স, এখন কোয়ালিটি কন্ট্রোল না। সো কোয়ালিটি ইজ নাও রেসপন্সিবিলিটি ফর এভরিওয়ান। সো ওয়েস্টেজ, টু মিনিমাইজ দ্য ওয়েস্টেজ, এটা সবার টার্গেট থাকা উচিত, কিভাবে ওয়েস্টেজ মিনিমাইজ করা যেতে পারে। এরা বলছে প্রত্যেকটা এমপ্লয়ি ইন্সপেক্টর। মনে করেন আগে কোয়ালিটি ডিপার্টমেন্টের লোক ছিল 3 জন, 3 জন মানুষই দেখতো। এখন তো মনে করেন একটা ফ্যাক্টরিতে, এটা ছোটখাটো ফ্যাক্টরি, আমাদের ফ্যাক্টরির মধ্যে হলো 400 লোক কাজ করে, 400 লোকের 800 চোখ আছে। এটা দিয়ে যদি কোনো কোনো জায়গায় ডিফেক্ট, কোনো জায়গায় ওয়েস্টেজ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি এটা মিনিমাইজ করার জন্য চেষ্টা করতে পারবেন। ক্লিয়ার? ম্যানুফ্যাকচারিং অপারেশন কিভাবে চলে, এটা একটা ভেরি কমন। কিভাবে পিজা তৈরি করতেছে, এটা তো ম্যানুফ্যাকচারিং। ওগুলো তো সহজ ম্যানুফ্যাকচারিং। এক রাইস তৈরি করবেন আপনি, ওয়াটার নিলেন প্লাস রাইস নিলেন, হিট আপ করলেন, হিট এক্সচেঞ্জ হয়ে এটা রাইস ভাত হয়ে গেল আপনার।
তো সেটা একটা প্রসেস, ওয়ান স্টেপ প্রসেস বলা হতে পারে। বাট গাড়ি টাড়ি এইসব প্রোডাক্টের ক্ষেত্রে অনেকগুলো স্টেপ পার হয়। আপনারা যদি যারা গাড়ি ম্যানুফ্যাকচারিং গেছেন, টয়োটার প্রচুর ভিডিও পাওয়া যায়, কারণ টয়োটার ম্যানুফ্যাকচারিং নিয়ে অনেকগুলো পিএইচডি হয়েছে, যে কারণে অনেক মানুষ গবেষণা করেছে বিশ্বব্যাপী টয়োটার ম্যানুফ্যাকচারিং প্রসেস কেন এত উন্নত। সো এখানে অনেকগুলো প্রোডাকশন সিকোয়েন্স আছে। তো প্রবাবলি বডি একটা তৈরি করছে, দেন কোটিং করতেছে, দেন অ্যাসেম্বলি করছে বাকি জিনিসপত্রগুলো, গ্লাসের সাথে টায়ার টিউব থেকে শুরু করে আদা জিনিসপত্রগুলো হচ্ছে। আপনি দেখেন এগুলো অনেকগুলো প্রোডাক্ট আছে গাড়ি কোম্পানিগুলো তৈরিই করে না। লাইক বিমান কোম্পানি, সে সাধারণত বিমানের ইঞ্জিন তৈরি করে, সো থিংস আসলে সে তৈরি করে না। কাস্টিং অথবা ফোর্জিং টেকনোলজি, যারা মেকানিক্যালি পড়েন তারা জানেন, কাস্টিং করে আপনি লোহাকে গালাইয়ে একটা ছাঁচ তৈরি করতে পারেন, অথবা একটা ছাঁচের কোনো জিনিসের উপর হিট করি, ফোর্স করি আপনি ওরকম একটা অবয়ব তৈরি করতে পারেন, ফোর্জিং টেকনোলজি। অ্যাসেম্বলি লাইনে যাবেন, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা তৈরি করলেন, কেউ একজন যেমন টায়ার তৈরি করতেছে একজন, আহ, তারপরে হেডলাইট তৈরি করতেছে আনাদার কোম্পানি, কেউ তৈরি করতেছে গ্লাস, কারণ গাড়ি গ্লাস তো গ্লাস ম্যানুফ্যাকচারিং অ্যানাদার ম্যানুফ্যাকচারিং, টায়ার ম্যানুফ্যাকচারিং একটা বাল্ব অ্যানাদার ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং হয়তো আপনার কাজ হতে পারে। সো কতগুলো জিনিস আপনি আলাদা আলাদা তৈরি করি, এরপরে কোন একটা লাইনে আপনি অ্যাসেম্বল করতে পারেন। আপনারা কি বুঝতে পারতেছেন ম্যানুফ্যাকচারিং অপারেশন কিভাবে, কার ম্যানুফ্যাকচারিং অপারেশন? Yes, sir. দেখেন এখানে অনেকগুলো জিনিস আপনি দেখতেছেন যে ওয়ার্ক ইন প্রসেস আছে, প্রোডাকশন প্ল্যানিং যেটা বলতেছিলেন একটু আগে, যে অর্ডারকে রিলিজ করবে, অর্ডার রিলিজ করা, অর্ডার অনুযায়ী র মেটেরিয়ালসকে সেগ্রিগেট করে নেওয়া, অপারেশন কন্ট্রোল করা, সো আপডেট করা যে কতক্ষণ পর পর কোন প্রোডাক্টের অবস্থা কি। এটা ম্যাসিভ প্রসেস অ্যাকচুয়ালি, না গেলে কেউ বুঝতে পারবে না। অনেক বছর আগে আমি ফেরারি নাম শুনছেন নাকি আপনারা? জি স্যার। Yes, sir. এটা কোথাকার ব্র্যান্ড? Sir, Italy. ইতালি। ফেরারি ইজ দ্য নেম অফ এ সিটি। সো ওখানে গেলাম একবার ফেরারির শহর দেখার জন্য। সো ইটস এ নাইস ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি। ওদের সাথে টয়োটার পার্থক্য কি? ওরা হচ্ছে অধিকাংশ জিনিস নিজে তৈরি করতে চায়, যে কারণে কস্ট অনেক হাই। ফেরারি একটা গাড়ির দাম কত? বাংলাদেশে আসলে তো 20 কোটি টাকা 20 কোটি টাকার মতো পড়বে, 200 মিলিয়ন পড়বে। যদি জেনুইনলি আপনি সব ভ্যাট ট্যাক্স সহকারে সবগুলো দিয়ে আসেন। এখন আপনি কোনো কারণে কোনো কোটায় নিয়ে আসলে অন্য জিনিস, বাট কোটাবিহীন যদি আনতে চান ম্যাঙ্গো পিপল, তখন এটার দাম অনেক পড়বে। টয়োটা হচ্ছে যে অধিকাংশ জিনিস আউটসোর্স, একই জিনিস এক একজনের তৈরি করে, পারতপক্ষে অটোমেটেড টেকনোলজি ইউজ করে। ফেরারি হচ্ছে যে না, তারা খুব বেশি গাড়ি তৈরি করবে না, একটাতে অনেক মার্জিন নিয়ে যাবে। সো তারা সারাদিনে যা তৈরি করে ওটা দিয়ে খুব বেশি, টয়োটার পার্সপেক্টিভে কম্পেয়ারই করা যাবে না। টয়োটা হচ্ছে যে মাস পিপলের জন্য, তারা অটোমেশন দেখবে, তারা আউটসোর্সিং করবে অনেক জিনিসপত্র। ফেরারি মোস্ট অফ দ্য থিং তারা নিজেরা তৈরি করতে চায়, কস্ট ফ্যাক্টর না, কারণ তাদের কাস্টমার যে কোনো কস্ট বিয়ার করতে পারবে। এইটা হচ্ছে যে ইউনো আমাদের দেশের সবচেয়ে বড় হেভি ইন্ডাস্ট্রির ভিতরে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে যে রডের ইন্ডাস্ট্রি, কারেক্ট? জি স্যার। আপনি আজ থেকে 1 বছর 3 বছর পর আপনারা যখন পাশ করে বেরবেন, দুই একজন হলেও আপনারা দেখবেন রডের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। কারণ বাংলাদেশে অনেকগুলো বড় বড় রডের কোম্পানি আছে যারা বিলেট তৈরি করে। এতদিন যাবৎ বাংলাদেশ বিলেট ইম্পোর্ট করে নিয়ে আসতো, এরপরে এখান থেকে বিলেটটাকে আবার মেল্ট করে গালায় দেন আমরা রড তৈরি করতো। আপনি যদি দেখেন বামে, আমি শিওর আপনাদের ইয়া আছে, আমরা যে খনি থেকে আহ, আমরা যেটাকে বলি যে আয়রন ওর পাওয়া গেল, এই আয়রন ওর আমরা যে কয়লা দিয়ে বার্ন করে নিতে পারি, অথবা ন্যাচারাল গ্যাস দিয়ে করতে পারি, করে সেখান থেকে অনেকে আবার আমাদের দেশে জাহাজের স্ক্র্যাপ পাওয়া যায়। আপনার যেখানে প্ল্যানগুলো
মিরসরাইতে হচ্ছে যে বিএসআরএম এর সবচেয়ে বড় প্ল্যান্ট, একেএস এর প্ল্যান্ট আছে সীতাকুণ্ডতে। সো এরা সাধারণত ওই যে এই আয়রন গুলোকে করা হয়, ইম্পিউরিটিস গুলো দূর করে আপনি রিফাইনিং করে নেয়। এখন অনেক আপডেটেড টেকনোলজি আছে। সো আপনি যদি দেখেন এখানে ব্লাস্ট ফার্নেস বলে, ফার্নেসের ভিতরে সব কিছু মেল্ট করে নিই, দেন অক্সিডাইজেশন করি, এর ভিতর দিয়ে পাস করে দিই, আপনি বিলেট তৈরি করতে পারবেন। আপনি চাইলে বিলেটকে আবার অন প্রসেসে আপনি রডও তৈরি করতে পারেন। রডেরও বিভিন্ন সাইজ আছে, তো 12 mm, 16 mm, নানা সাইজের আপনি রড তৈরি করে নিতে পারেন। ওকে। সো এমনভাবে ফ্যাসিলিটি অর্গানাইজ করা হয় যাতে মিনিমাম পিপলের মুভমেন্ট লাগে। সো যারা আইপিতে প্রথম দিকে আমরা যারা দেখতাম তারা ইন্ডাস্ট্রিতে এই কাজটুকু করতো, ম্যান মেশিনের মুভমেন্ট চেক, যে প্রসেসে আইডিয়াল কোনো কাজ আছে কিনা। মনে করেন এই একটা কাজ দুইবার করা হচ্ছে, অথবা দুইবার একটা জিনিস মাস পিক করার জন্য হাঁটছে, এটাকে কিভাবে অটোমেটেড করে ফেলা যায়। পিপলের স্কিলের গ্যাপ আছে কিনা, অথবা প্রোডাক্টের ফ্লেক্সিবিলিটি আছে কিনা। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে যে এক এক সময় একই মেশিনে যদি মাল্টি প্রোডাক্ট তৈরি করতে পারেন তাহলে মেশিনের ফ্লেক্সিবিলিটি। অনেক প্রোডাক্ট আছে সেম জিনিস, যেমন কাস্টমার, যেমন কম্পিউটারের ক্ষেত্রে আপনি দেখবেন কাস্টমারের নিড অনুযায়ী কিন্তু করে দেওয়া যেত। আপনাদের তো এখন ডেস্কটপের যুগই নেই, আমাদের সময় ডেস্কটপ যারা করতো তারা কাস্টমাইজ করে দিত আপনার হার্ড ডিস্ক, র্যাম এন্ড আদার থিংস করে নেওয়ার জন্য। আপনি যদি দেখেন প্রোডাক্ট প্রোডাক্ট যারা থাকে আর কি, আমরা প্রোডাক্ট ফোকাস থাকি তখনই যখন অনেক ভলিউমের একটা জিনিস তৈরি করা হয়, লো ভ্যারাইটি যখন হয়। যেমন আপনাকে বলছিলাম অকটেন, আপনি সব গাড়ির জন্য একই অকটেন ইউজ করতে পারেন। সো এগেইন আপনি চাইবেন যে সার্টেন ডেস্টিনেশন পয়েন্টে ম্যাক্সিমাম কোয়ান্টিটি অকটেন যেন তৈরি করা যায়। অকটেন বলেন বা পেট্রোল বলেন, কন্টিনিউয়াসলি যেন রান, তখন প্রোডাক্ট নিয়ে যখন আপনার ফোকাস থাকবেন। ইনিশিয়ালি যেমন রিফাইনারি করতে অনেক খরচ লাগবে, যে কারণে আমাদের দেশে তেলের রিফাইনারি কয়টা আছে আমাদের দেশে বলেন দেখি? ওয়েল রিফাইনারি কয়টা আছে আমাদের দেশে? স্যার শেভরন, তারপর বসুন্ধরা। চ্যাভরন তো ওটা তো গ্যাস করে। রিফাইনারি আছে ইস্টার্ন সরকারি। ইস্টার্ন রিফাইনারি রিফাইনারি। চিটাগাং এটাই আর দিনাজপুরে সম্ভবত একটা আছে স্যার, আইডিয়া নেই। মেইনলি আমাদের দেশের রিফাইনিং হয় ইস্টার্ন রিফাইনারিতে, তেলের যত হয় আর কি। ভেরি গুড জব যারা রিফাইনিং এ কাজ করতে চান। ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিং জব যারা খুঁজতেছেন বা খুঁজবেন আপনাদের ভিতরে, রিফাইনারি কুড বি ভেরি গুড চয়েস, ভেরি লুক্রেটিভ জব। এখানে যেহেতু কমপ্লিটলি অটোমেটেড প্রসেস, এখানে মানুষের ইন্টারভেনশন খুব বেশি নেই। যেমন কাফকো, আমি নট শিওর কেউ গেছেন কিনা, না গেলেও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে ওখানে দেখবেন যে প্রোডাক্ট কিভাবে তৈরি হচ্ছে, মানুষ কোনো ফিজিক্যালি টাচই নেই, সমস্ত জিনিস কিভাবে অটোমেশন করে ফেলা যায়। অটোমেশন একদম সুপার সুপার দেখবেন, ডিসিএস কন্ট্রোল, অটোমেশন সব দেখতে পাবেন সব জায়গায়। ফিক্সড পজিশনের প্রজেক্ট বলতে ইন্ডিকেট করছে লাইক শিপ বিল্ডিং। তো বাংলাদেশে অনেক জাহাজ, একসময় আনন্দ শিপইয়ার্ড, একসময় আরো দুইটা শিপইয়ার্ড ছিল, এখন নানা কারণে এটা আর হচ্ছে না, এখন এই বিজনেস এই ইন্ডাস্ট্রিটা একটা জায়গায় জাহাজ যেভাবে তৈরি করে, আমি শিওর আপনারা জানেন অনেকে, জাহাজ একটা একটা জাহাজ একটা নির্দিষ্ট লোকেশনে তৈরি করে। সো সেম জিনিস, একটা পজিশন, কোনো পজিশন মুভমেন্ট করা নাই, একটা প্রোডাক্টে কিন্তু এত বেড়াই নাই। সো তখন এটাকে ফিক্সড পজিশন ম্যানুফ্যাকচারিং বলা হয় আর কি। সো ম্যানুফ্যাকচারিং স্ট্র্যাটেজি আপনারা তো অনেকেই জানেন যে মেক টু অর্ডার কোনগুলো বলেন? মেক টু অর্ডার, পুল প্রসেস বুঝছেন? পুল প্রসেস এবং পুশ প্রসেস। ইয়েস স্যার। পুল জি স্যার। প্রসেসটা কি?
আহ, ফুল প্রসেস হচ্ছে স্যার, মানে স্যার আগে স্যার অর্ডার নেওয়া হবে, তারপর স্যার ওইটা স্যার মানে তৈরি করা হবে স্যার, মানে এটা অর্ডার হচ্ছে পাওয়ার যে পরে। পুল প্রসেস। জি স্যার। রেসপন্সিভ। পুল প্রসেস কাস্টমারের চাহিদা অনুসারে প্রোডাক্টটা বানানো। সি কাস্টমারকে অ্যান্টিসিপেট করে যখন কোনো প্রোডাক্ট তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় পুশ প্রসেস। ইয়েস। কোম্পানি লাইক ইউনিলিভার, রেকিট, এগুলোর অধিকাংশ প্রোডাক্ট কিন্তু পুশ। ধরে নেয় যে আপনারা সবাই কেউ সাস্টে থাকেন আর কেউ ঢাকায় থাকেন, ইউনিলিভার প্রোডাক্ট কিনবেন, অ্যাকর্ডিংলি তারা প্রোডাক্ট ডিজাইন করে নেয়, তখন সেটাকে বলা হয় পুশ প্রসেস। অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনি অর্ডার দেওয়ার পরে তারপর তৈরি হয়, সেগুলোকে বলা হয় পুল প্রসেস। এই যে বললাম কাস্টমাইজ স্যুট বানাবেন, এটা পুল হবে না পুশ হবে? পুল। কুল। কমপ্লিট পুল প্রসেস। অ্যাসেম্বল টু অর্ডার, আপনি অর্ডার দেওয়ার পর তারপর সে অ্যাসেম্বল করবেন। এক সময় ডেলের একটা কনসেপ্ট ছিল, ওরা এরকম তৈরি করে দিত। আপনি অর্ডার দিবেন, অনলাইনে বলবেন এই জিনিস ইয়ে করে দিবেন, তারপরে তারা তৈরি করে দিবে। বিমান, বিমান ম্যানুফ্যাকচারিং, যেমন বোয়িং, ওরা পুল প্রসেস না পুশ প্রসেস? স্যার পুল। কমপ্লিট পুল। আপনি আপনি ধরে নেবেন যে বিমান আপনি অর্ডার দেওয়ার 3 বছর পরে আপনি পেতে পারেন। এখন আপনি একটা ব্রেড কিনতে গেলেন অথবা একটা হারপিক কিনতে গেলেন, এটা কেনার জন্য কি এতদিন ওয়েট করবেন? আপনি তো 1 ঘন্টা ওয়েট করবেন না। আপনি একটা ব্রাশ কিনতে গেছেন সকালবেলা, আপনি নতুন শহরে গেলেন, কোনো কারণে ব্রাশ সামহাউ ইউ মিস টু টেক দ্য ব্রাশ, এটা নিড হচ্ছে যে এখনই। সো এগুলো আপনি পুশ প্রসেসে আপনার ইয়া করতে হবে। পুশ প্রসেসকে বলা হয় মেক টু স্টক। ধরে নেওয়া হয় যে, যেটা বলছি ফরকাস্টিং অনুযায়ী, ফরকাস্টেড ভলিউম দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে নেয়। মেক টু অর্ডার অথবা অ্যাসেম্বল টু অর্ডার মানে হচ্ছে যে অর্ডার আসার পরে তারপরে সাবসিকুয়েন্ট অনেকগুলো কাজ করা হবে। ওকে। তবে ম্যানুফ্যাকচারার যেটা করে, তারা অনেক জিনিস কাছাকাছি রাখে আর কি, যে মনে করেন অর্ডারটা আসার সাথে সাথে যেন সে অ্যাক্টিভেট করতে চেষ্টা করে। বার্জারের কালার ব্যাংকের নাম শুনছেন কেউ? ভেরি গুড কোম্পানি, যারা যদি কেউ চাকরি করতে চান। বার্জার, ওদের কালার ব্যাংক এটা কনসেপ্ট আছে, ওরা ইনভেন্টরি কমানোর জন্য এটা করেছে। কাজটা কি? কাজ হচ্ছে যে আপনি কালার ব্যাংকে, আপনি যদি একটা হোয়াইট কালার দেখেন, হোয়াইট কালারের হাজার হাজার শেডের হোয়াইট কালার আছে, এর ভিতরে আপনি যে হোয়াইট কালারটা চাচ্ছেন সে হোয়াইটটা তারা অ্যানালাইসিস করবে, অ্যান্ড অ্যাকর্ডিংলি তারা কালার মিক্স করে নেবে। বাই দ্য ওয়ে, কালার কিন্তু সাধারণত রেড, ইয়েলো, ব্লু এই তিনটের কম্বিনেশনে যে কোনো কালার তৈরি করা যায়, এটা জানেন তো আপনারা? স্যার প্রাইমারি কালার তিনটা। এই হচ্ছে প্রাইমারি কালার। এগুলো দিয়ে তো তারা যেটা করে, সব জিনিস রেডি করা থাকবো, আপনি যেগুলো অর্ডার করলেন তারা এমনি তারা দিয়ে দিন। ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে অনেক কিছু এখন নতুন নতুন নিউজ হচ্ছে। মনে করেন, আপনারা কি জানেন যে এই যে বলে না যে 1.0, 2.0, ইন্ডাস্ট্রি, এখন তো 4.0 যুগ আসছে। এই এগুলো জানেন 1.0 কি, 2.0 কি, 3.0 কি? সো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে। এগুলো প্রত্যেকটা এজ ইন্ডিকেট করে। কোন একটা সময় ছিল বাষ্প ইঞ্জিন, কয়লা ইঞ্জিন ছিল মনে করেন ইন্ডাস্ট্রিয়াল। তারও আগে ছিল কি, লুম দিয়ে মানুষ কাপড় চোপড় তৈরি করতো, ওই যে হাতে কাটা ইয়া অনুযায়ী লুম টেকনোলজি ছিল, যেটা দিয়ে মানুষজন ইয়া তৈরি করতো। তারপরে রেভলিউশন হলো, কয়লা ইঞ্জিন টিঞ্জিন আসলো, তারও আরো 100 বছর পরে। তারও 100 বছর পরে ধরেন আপনার এই যে আমরা যেটাকে বলতেছি যে কম্পিউটার বা এই ধরনের জিনিসপত্রগুলো আসলো। এবং গত এটা হচ্ছে যে খুব কম সময়ের ভিতরে রেভলিউশন হয়ে যাচ্ছে 4.0। আমরা খুব কম সময়ের ভিতরে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটা ইয়া থেকে। সাধারণত 100 বছর লাগার কথা, এখানে 50 বছরে চেঞ্জ হয়ে যাচ্ছে। 2020 সালের পর থেকে তো অনেক জায়গায় সিএনসি মেশিন ইউজ করতেছে। আমরা যেটা বলছি এফএমএস, সিএনসি, রোবটস, এগুলো ইউজ করে। আমি 2014 সালে আমি যেখানে কাজ করতেছিলাম আবুল খায়ের সিরামিক, ওখানে রোবোটিক স্প্রে মেশিন নিয়ে আসছিলাম। তো মানুষের সাথে রোবটের পার্থক্য হচ্ছে, রোবটকে যেটা শিখাই দিবেন সে শুধু ওটাই বানাতে পারবে। এখন আপনি ইনপুটটা যেন সেম ঠিক থাকে। রোবটকে মনে করেন স্টেলার একটা ব্র্যান্ড, ধরুন কথার কথা মার্সেলা, এটা বানাচ্ছেন, সবসময় যেন মার্সেলা যায়, সে শুধু মার্সেলার উপরে স্প্রে করবে। আপনি মার্সেলার
কিভাবে স্প্রে করবে, ডাইমেনশন পুরো তাকে বুঝাই দিবেন, রোবট ঠিক সেটা ধরেই আপনি মার্সেলাকে আপনি কালার করবে। মার্সেলা পরিবর্তে যদি আপনি আল্ট্রা দিয়ে দেন, তাহলে কিন্তু ঠিক মতো হবে না। তো এটা হলো যে সমস্যা। রোবট ওই নিজের সেন্স ইউজ করতে পারবে না, কিন্তু যেই সেন্স আপনি দিয়েছেন, আপনি যদি প্রসেস কন্ট্রোল করেন, সেম সেন্সে অনেক হাজার হাজার প্রোডাক্ট তৈরি করতে পারবে। কম্পিউটারাইজ রোবোটিক সেম জিনিস। রোবটের সাথে কম্পিউটারের কানেকশন দিয়ে যখন, তখন মানুষ কম্পিউটারের নিউমেরিক্যাল কন্ট্রোল করা হয়। আমরা একসময় মার্বেল গ্রানাইট ফ্যাক্টরি ছিল আমাদের, সিরামিক্সের আন্ডারে মার্বেল গ্রানাইট কাটিং করা হতো সিএনসি মেশিন দিয়ে, একদম প্রিসাইজ কাটিং করা হতো। টেকনোলজি গুলো ইনফ্যাক্ট যেটা করে ইঞ্জিনিয়ারিং, যেহেতু এখানে অনেকে আছেন তারা জানেন, অনেকে কোঅর্ডিনেটেড মেজারিং বলা হয় সিএমএম, কোঅর্ডিনেট মেজারিং মেশিন। সো আপনি একটা অবজেক্টকে সার্টেন কোয়ান্টিটিতে ভাগ করে নেবেন, তো সেই মেজারমেন্ট অনুযায়ী আপনি তাকে ডিক্লেয়ার করে দেবেন কম্পিউটারে, অটোমেটিক্যালি সে সেই অনুযায়ী করে দিবে। কম্পিউটার এডেড ডিজাইন, ক্যাড ক্যাম, আমি শিওর এগুলো খুবই এখন পরিচিত টার্মস। আমাদের সময় এটা খুব মনে হতো, বাট এখন কার যুগে এটা তো খুবই কমন ঘটনা। রোবোটিক স্প্রে, সিএনসি মেশিন, আপনি দেখবেন যে কিভাবে টুলস গুলো আপনাকে সেম প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে। সিএনসি সিএনসি মেশিনে ইভেন আপনি সারা রাত আপনি নাই, অসুবিধা নাই, কেউ নাই, শুধু কন্ট্রোল রুমের ভিতরে অটোমেটিক। এগুলোর একটাই অসুবিধা আছে, শুধু প্রসেস কন্ট্রোলের কোনো ভেরিয়েবল হতে পারবে না। মনে করেন পাওয়ার ফেল হতে পারবে না, ইলেকট্রিসিটি ফেল হবে না, ইনপুটে কোনো ভেরিয়েবল, তাহলে মেশিন কিন্তু অটোমেটিকলি খুব ফ্যান্টাস্টিক সাপোর্ট দিয়ে যাবে আপনাকে। ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং। সো নানা স্টেজে নানা জিনিসপত্র হয়। একটা স্টেজে প্রবাবলি চিপস যেখানে জমা হয়, অটোমেটেড গাইডেড মেশিন। আমি অনেকদিন আগে জার্মানিতে গেছিলাম, 2010 সালে সম্ভবত। তো ওই এন্টায়ার ফ্যাক্টরিতে কাজ করে মাত্র 20 থেকে 30 জন। আমি যে ফ্যাক্টরিতে, আমি ফ্যাক্টরি ম্যানেজার, ওই ফ্যাক্টরিতে তখনও 800-এর উপরে লোক কাজ করতো। 800 থেকে 1000 লোক কাজ করতো, এখন হয়তো আরো বড়। তো ওখানে পুরো জিনিসটুকু, এই যে 800 মানুষের কাজ, এখানে 20 জন দিয়ে, এবং পুরোটাই কম্পিউটার আসিয়াতে কন্ট্রোল করতেছে। দিস ইজ অ্যানাদার ওয়ে কিভাবে আপনি করবেন। এই যে এখানে অ্যাক্সেস ধরে ধরে যদি দেখেন আপনি, এই মেশিনের এখানে আছে, টুলস আছে, এটা দিয়ে আপনার এখানে গাইড ছিদ্র করে দিতে পারবে, অথবা কোনো একটা জিনিস করে দিতে পারবে। কোঅর্ডিনেট মেজারিং মেশিন। ক্লিয়ার? তা কি বুঝলেন সবাই, বলেন। সবাই আছেন তো নাকি? জি স্যার। জি স্যার। কি বুঝলেন, আমরা কি কি পড়িয়েছি বলেন? সবাই শুনছেন তো আমার ক্লাস নাকি? জি স্যার। হ্যাঁ। স্যার, আমরা প্রোডাকশনের মানে ম্যানুফ্যাকচারিং রিলেটেড হচ্ছে একটা কনসেপ্ট জানলাম, কিভাবে মানে লাইফ সাইকেল কিভাবে কি হয়, প্রত্যেকটা প্রসিডিওর। তারপর হচ্ছে আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্সও দেখছিলাম, ওই যে জাম্বল ফ্লো, তারপর বিভিন্ন ফ্লো রিলেটেড, যেটার সাথে রিলেভেন্ট করে বিভিন্ন ধরনের হচ্ছে সিস্টেম দেখছিলাম, সিস্টেম ডিজাইন, যে জব শপ বা হচ্ছে ব্যাচ প্রোডাকশন, এগুলার হচ্ছে ডিফারেন্স দেখেছিলাম। আর পরবর্তীতে হচ্ছে লিন ম্যানুফ্যাকচারিং এর কিছু আইডিয়া কনসেপ্ট জেনেছি। তারপর ফিক্স পজিশন, তারপর হচ্ছে লাস্টের বেসিক টুকু। ওকে। আর প্রথম দিকে আমরা একটু করে বলছিলাম, যদিও আপনার ক্লাসের পার্ট না, আমি যখনই ক্লাসে, যেহেতু আমি অনেক জায়গায় এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাই, সুযোগ আসে আপনাদের সাথে আসলে, ব্যস্ত শিডিউলের মাঝেও আমি তরুণরা বা ইউথরা কি ভাবছে সেটা বোঝার জন্য ইউথদের ক্লাসে যাই আর কি, বা আপনাদের কাছ থেকে জানতে চাই আর কি। সো রিয়েল লাইফে ইনফ্যাক্ট অনেকেই তো আন্ডারগ্রেডে অনেক স্ট্রেস নিয়ে পড়াশোনা করছেন। ইন রিয়ালিটিতে কি হবে তার সম্পর্কে একটা ধারণা দেওয়া উচিত আপনাদেরকে। ইভেন অনেকে মনে করতেছেন যে চাকরি হবে, এরকম এসি রুম থাকবে, কম্পিউটার মেশিন থাকবে। ইন রিয়ালিটিতে হয়তো এটা নাও হতে পারে। সো এটার জন্য প্রিপেয়ার করাও দায়িত্ব আমাদের।
সো নানা টেকনোলজি, এখন আপনি কোনটাতে শুরু করবেন আপনার সেটা একটা ইয়া করতে পারবেন। যেমন কেউ প্রসেস ইন্ডাস্ট্রি যদি শুরু করে, লাইক ফার্টিলাইজার, লাইক এই ধরনের কন্টিনিউয়াস ফ্লো যেখানে হয়, এই ধরনের ইন্ডাস্ট্রিতে যেটা হয় 7 ডেজ ওয়ার্ক। সো আপনাকে মাথায় রাখতে হবে যে এই ফ্যাক্টরিটা 7 ডেজ। এই ফ্যাক্টরিগুলো সাধারণত রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি হয়, যেমন কাফকো, ইভেন ইয়াতেও যে আমরা যেটা বললেন যে ওয়েল রিফাইনারি যেটা আছে চিটাগাঙে, সো ইস্টার্ন রিফাইনারি যেটা বলে আর কি, সেখানেও কিন্তু এরকম অ্যাপ আছে যাতে যে কোনো সময়, কারণ এই ধরনের ফ্যাসিলিটিতে আপনি যে কোনো সময় আপনার দরকার হতে পারে, সো আপনাকে যাতে ইমিডিয়েটলি পাওয়া যায়। তারপরে লিন ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বললাম, ভেরি হেভি দুটো ইন্ডাস্ট্রি নিয়ে, গাড়ি ম্যানুফ্যাকচারিং কিভাবে হয়। ইনফ্যাক্ট আমরা যেটা দেখলাম যে কিভাবে এই বিলেট তৈরি হচ্ছে ফ্রম দা আয়রন ওর, অথবা আয়রনের কোনো ইয়া যদি পাওয়া যায়, স্ক্র্যাপ। সীতাকুণ্ডের এখানে কেন ইন্ডাস্ট্রিগুলো, কারণ ওই সীতাকুণ্ডের ওখানে মেটাল স্ক্র্যাপ পাওয়া যায়, বড় বড় জাহাজ কেটে ওটা থেকে মেটালগুলো নেওয়া হয়। সো প্রোডাক্ট প্রসেস এবং ফিক্স পজিশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি সেটা নিয়ে কথা বললাম। মেক টু অর্ডার, মেক টু স্টক, এটা নিয়ে কথা বললাম। রোবট, সিএনসি, এগুলো আসলে জাস্ট বলার জন্য, এগুলো আপনারা নিজে, এটা তো আসলে এই ক্লাসে পড়ে ইয়া করা যাবে না, ঠিক আছে। সো আপনারা কয়জন আছেন যারা ইনফ্যাক্ট ক্যারিয়ারে প্রাইভেটে চাকরি করতে চান? প্রাইভেটে মানে আমার মতো এই ধরনের চাকরি আর কি। অনেকে আছেন তো যারা বিসিএস টিসিএস দিবেন। কজন আছেন আপনাদের ভিতরে? হ্যাঁ, কেউ নাই? ওকে, একজন পাওয়া গেছে যে অ্যাটলিস্ট অভাগা আমার মতো। বাকিরা বিসিএস দেন, বিসিএস খেলার হন। আপনাদের জন্য শুভকামনা থাকবে। আমরা যেহেতু আপনি একজনও পাওয়া গেছে, তার জন্য বলে দিচ্ছি যে কিভাবে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে এই রিক্রুটমেন্ট গুলো হয়, মানে রিক্রুটমেন্ট স্টেপ গুলো কি কি। আপনারা অনেকেই সাপ্লাই চেইনে ক্যারিয়ার করতে চান, অনেকে হয়তো দেখেন যে, বাট অনেকে আমাকে, আমার লিঙ্কডিন তো শত শত মানুষ, হাজার হাজার মানুষ আমাকে টেক্সট করেন যে কিভাবে আসলে আপনাদের এখানে কিভাবে চাকরি পাওয়া যেতে পারে। সো প্রবলেম হলো যে আমরা আসলে ইন্ডিভিজুয়ালি এই ধরনের কোনো মানুষকে, এরকম আমার চয়েস হলো তাকে ইন্টারভিউতে নিলাম, এরকম কোনো প্রসেস করার কোনো সুযোগ নেই। এটা যদি অডিট করে তাহলে আমার খুব ভেরি ডিফিকাল্ট এক্সপ্লেন করা যে কিভাবে আমি ইয়া করেছি। সেই কারণে আমরা যেটা করি, তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আহ, সুন্দর একটা রিজুমি থাকা খুবই ইম্পর্টেন্ট, অথবা লিঙ্কডইন প্রোফাইল যেটাই বলেন না কেন। আমি হিসাব করে দেখলাম, আমি একটা রিক্রুটমেন্ট করেছি রিসেন্টলি, অ্যাপ্রক্সিমেটলি 550 টেকনিক্যাল গ্রাজুয়েট অ্যাপ্লাই করেছে। এখানে আমরা সুযোগ দিতে পারছি ফর ইন্টারভিউ 25। সো অলমোস্ট 95% প্রোফাইল এমনি বাদ হয়ে গেছে। তো এখন প্রশ্ন আসছে, এই 95% প্রোফাইল যে কার প্রোফাইলটা সেটা তো আমি জানি না। তো সেটার জন্য উচিত যে সুন্দর রিজিউমি, রিজিউমি কিভাবে তৈরি করতে আমি এটা এক্সপার্ট না, বাট আমি বলে দিলাম যে এটা ইম্পর্টেন্ট। না হলে আপনি আপনি তো ইন্টারভিউর জন্য ডাকই পাবেন না। সো ডাক পাওয়ার জন্য একটু সুন্দর লিঙ্কডিন প্রোফাইল অথবা রিজুমে। লিঙ্কডিন প্রোফাইল কেন বললাম, অনেক চাকরিতে রিসেন্ট টাইমে লিঙ্কডিনেই শুধুমাত্র পোস্টিং দেয়। তো লিঙ্কডিনে একটা প্রোফাইল থাকা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কোম্পানিও লিঙ্কডিনই সবকিছু ইয়া করে। এখন সিবি, লিঙ্কডিন পার হয়ে যাওয়ার পরে আমরা সাধারণত রিটেন ইন্টারভিউর জন্য ডাকি। সো রিটেন ইন্টারভিউতে ক্রিটিক্যাল রিজনিং, কিভাবে আইকিউ ইয়া করা যায়, কিভাবে ভালো ম্যাথস ইয়া করা যায়, অ্যানালিটিক্যাল স্কিল কেমন আপনার, ওটা বোঝার জন্য। এরপরে আমরা যেটা বলি যে একটা গ্রুপ ডিসকাশন করা। গ্রুপ ডিসকাশন টু আন্ডারস্ট্যান্ড আপনার টিম ওয়ার্ক অথবা লিডারশিপ কোয়ালিটি কেমন। এমন যেন না হয় গ্রুপ ওয়ার্কে আপনি শুধু কথা বলছেন, কাউকে আর কথা বলতে দিচ্ছেন না, তাহলে ধরে নেওয়া হবে যে অ্যাকচুয়ালি ইউ আর নট এ টিম প্লেয়ার। আপনি টিম প্লেয়ার কিনা এটা বুঝতে হলে বুঝতে হবে, এটা ছোট ফরমেশন হলো, এর ভিতরে আপনার রোলটা কি ছিল। কেস প্রেজেন্টেশন, হাউ টু প্রেজেন্ট। সো সুন্দর একটা প্রেজেন্টেশন কিভাবে দেওয়া যায়। ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ আমরা ফাইনাল স্টেজে দেখি, আমার সাথে যখন নেওয়া হয় তখন সাথে সাথে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ হয়, এরপর একটা ফাইনাল অফার দিই আর কি। সো এগুলো হচ্ছে ক্রিটিক্যাল, মানে আমরা যদি বলেন কি স্টেপস, প্রত্যেকটার জন্য কিভাবে রিজিউমি লিখবেন, কিভাবে লিঙ্কডিন প্রোফাইল ভালো করবেন। গুগলে অনেকে আছে, আপনারা দেখে টেখে নিতে পারেন, বাট এই স্টেপগুলো আপনাকে পার হয়ে আসতে হবে।
আমরা কি স্কিল দেখি? একটা গুড স্কিল সবার জন্য কমিউনিকেশন স্কিল ইটস মাস্ট। সো যেটা টেকনিক্যাল গ্রাজুয়েট দিয়ে এই জায়গায় ল্যাকিং থাকে, এটাতে ওভারকাম করতে পারবেন কিভাবে সেটা আপনারা জানেন। সফট স্কিল বলতে আমরা এক্সেল, ওয়ার্ড এসব জায়গায় কাজ কাম কেমন জানেন, অথবা ফ্লেক্সিবিলিটি আছে কিনা আপনার, প্রেজেন্টেশন স্কিল কেমন, লিডারশিপ কোয়ালিটি কেমন। সো প্রেজেন্টেশন স্কিল, আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, এই যে কেস স্টাডি করেছেন আপনারা, আপনারা তো অলরেডি করে আসছেন। দেন টিম ওয়ার্কস এবং কনফিডেন্স আমরা চেক করি। কিভাবে রিজিউমি তৈরি করতে চান সেটা আমি ডিটেলস বলবো না, আমি বলবো যে একটা কাস্টমাইজ রিজিউমি এরকম যেন না হয় রেকিটের সব প্রোডাকশন একই রিজিউমি দিলেন। মনে করেন প্রোডাকশনের জন্য যখন চাওয়া হচ্ছে তখন প্রোডাকশনকে হাইলাইট করি জিনিস, যখন অন্য কিছুর জন্য চাওয়া হচ্ছে তখন ওটাকে হাইলাইট করি, বাট কাস্টমাইজ একটা রিজিউমি তৈরি করা। আপনি ভালোভাবে পড়ে দেখবেন এই রোলের জন্য কি কি চাওয়া হয়েছে, অ্যাচিভমেন্ট কি, এক্সট্রা কারিকুলাম কোনো কিছু আছে কিনা সেটা করবেন। তো এটা আপনার দায়িত্ব হচ্ছে সবকিছু করে নেওয়া। সো ইনফ্যাক্ট আচ্ছা স্যার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে রেলেভেন্ট হয় না, ওইগুলোকে অ্যাড করা মানে কতটা মানে জাস্টিফাই? সাচ এজ মানে কেউ যদি হচ্ছে লাইক অ্যাক্টিং করে বা ড্রামা করে, এটা নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে লাগবে না। তো হচ্ছে এই ধরনের হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এ কোনগুলা অ্যাড করলে বেটার, নাকি যে সবগুলাই অ্যাপ্রিসিয়েবল? প্রথম জিনিস হচ্ছে যে আমি আগে বলছি যে প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করে দিবেন। সাপ্লাই চেনে যদি আপনি পার্টিসিপেট করেন বা কোথাও অ্যাপ্লাই করেন, সাপ্লাই চেন রিলেটেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, প্রবলি ফিটার প্রাইস, এটাকে প্রথম হাইলাইট করতে চেষ্টা করবেন। বাকি যেগুলো আছে এগুলো পরপর থাকতে পারে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনি গণিত অলিম্পিয়াডে গেছেন, আপনি ওটাতে গিয়েছেন, সবই থাকতে পারে, কোনো অসুবিধা নেই, রেলেভেন্ট। বাট ফার্স্ট ফোকাস থাকবে, প্রথম পয়েন্ট থাকবে এ রিলেটেড যেটাতে চাওয়া হয়েছে। তো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি রিসার্চের কোনো জিনিস বা পেপার লেসেন ওটা থাকবে। আপনি যদি সাপ্লাই চেনে কোনো কিছু করতে চান, প্রবলি ইউ নিড টু এনশিওর যে সাপ্লাই চেন রিলেটেড কোনো কিছু করা যায় কিনা। বুঝতে এনি আদার কোশ্চেন? আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নাই? হুম। স্যার, আর রেকেট বেনকেজরে স্যার হচ্ছে ফ্রেশার হিসেবে যদি হচ্ছে আমরা অ্যাপ্লাই করি, তাহলে স্যার আমাদের কোন কোন স্কিলস গুলা বা হচ্ছে কোন কোন ব্যাকগ্রাউন্ড এর দিকে হচ্ছে তারা ফোকাস করে, রিক্রুট করে অ্যাকচুয়ালি স্যার, এটা একটু যদি বলতেন। এটার জেনারেল তো কোনো আনসার নাই। মনে করেন একটা সময় প্রোডাকশন অফিসার দরকার, আমরা দেখি যে প্রোডাকশন অফিসার প্রসেসে যদি খুঁজি, অনেক সময় কেমিক্যাল ইঞ্জিনিয়ার করি, কেমিক্যাল বা মেকানিক্যাল। আপনি যখন প্ল্যানিং এর দিকে যখন খুঁজতেছি তখন মেকানিক্যাল বা আইপি। সো এরকম করা খুবই ডিফিকাল্ট। আর এখন প্রশ্ন হচ্ছে যে কখন কোনটা চাচ্ছি সেটা যখন অপরচুনিটি আসে তখন বলতে পারবেন। বাট উচিত আপনাদের রেকিটের ওয়েবসাইট আছে, সেখানে সবসময় খোঁজ রাখা, অথবা লিঙ্কডিনে দেখা যে এ রিলেটেড কখন পোস্ট আসতেছে আর কি। আমরা ডিপেন্ড করে লোকেশনের উপর, কোনো কোনো জায়গায় যেমন প্ল্যানিং এ খুঁজতেছি এখানে বিজনেস গ্রাজুয়েট অ্যাপ্লাই করতে পারে। আবার কোনো জায়গায় এখন প্রকিউরমেন্টে মোস্টলি আমরা টেকনিক্যাল গ্রাজুয়েটদেরকে প্রেফার করি, আইপি, মেকানিক্যাল, হোয়াটসোভার, বাট টেকনিক্যাল গ্রাজুয়েটদেরকে প্রেফার করি আর কি। আর স্কিল যেটা বললেন, আসলে প্রথমে আসলে ইন্টারভিউ পর্যন্ত যাও, আমি শিওর আপনি আমার স্টেপগুলো দেখছেন কিনা, যে কি স্টেপে হয়। রিজিউমি এবং ভালো প্রোফাইল যদি না থাকে তো প্রথমে তো বাদ, আপনি তো আর এগুলো পরের স্টেজ, এগুলো তো আলোচনা করেই লাভ নেই আপনার, বিকজ আপনি তো আর পাবেন না। সো আমরা দেখতে চাই যেমন এক এক স্টেজে এক একটা জিনিস, মনে করেন যখন ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ হয় তখন আমরা দেখতে চাই আপনার আসলে ইন্টারেস্ট কেমন এই অর্গানাইজেশনের প্রতি, নাকি এখন চাকরি নেই ওই কারণে আসছেন। আপনি আসলে মনের ইচ্ছা বিসিএস ক্যাডার হওয়ার, কিন্তু হয়তো এখন এই মুহূর্তে হওয়ার আবার সময় আছে, এই কারণে আপনি আপাতত এখানে জয়েন করতে যাচ্ছেন। এটা কিছুক্ষণ কথাবার্তা বললে আপনার সাথে আপনারও ইন্টারেস্ট, ভালো লাগা, বিভিন্ন কিছু কথাবার্তা বললে মোটামুটি একটা কনক্লুশন ড্র করা যায়। সো এখন ডিপেন্ড করবে আসলে আপনি
আমি কিন্তু ক্যারিয়ারের শুরুতেই দেখেন আমি আমি কোনোদিন ট্রাইও করি নাই। And এটা আমি হয়তো আমার ফেলিওর, অথবা আমার ইন্টারেস্ট ছিল না, অথবা আমার যোগ্যতা ছিল না, কোনোটাই ছিল না। আমি কোনোদিন ট্রাই করে দেখি নাই। আমি ডে ওয়ান থেকে চিন্তা করছি যে না, আমি আমার কাছে মনে হয়েছে যে না, আমি যে ধরনের লাইফ লিড করতে চাই এবং আমি যেখানে থাকতে চাই, এটা প্রবাবলি এমএনসিতে কাজ করলে আমার সুবিধা হবে। এটাই আমার টার্গেট ছিল। অনেক সময় রিগ্রেটও হয়, এখন মনে হয় ওই যেটা বললাম, আসলে আমরা এমন এক পৃথিবীতে, এমন এক সোসাইটিতে বাস করি যেখানে আমরা শুধু নিজের পজিশন ছাড়া পৃথিবীর সব পজিশন নিয়ে ভালো আছি। এখন আমার মনে হয় যে নাও, আই হ্যাভ লট অফ অ্যাম্পল অপরচুনিটি ছিল আমি দেশের বাইরে চলে যাওয়া, অস্ট্রেলিয়া বা ইউএসএ, বাট আমি যাইনি। এখন মনে হয় যে না, নট ফর মি, প্রবাবলি ফর মাই নেক্সট জেনারেশন। অনেক কিছু চিন্তা হয় আর কি। স্যার বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে আহ, ধরেন আমি সিভি বানালাম, তো আমার কাছে আমার সিভিটা ভালো লাগলো বা মোটামুটি লাগতেছে, তো স্যার এটা অন্যদের তুলনায় ভালো নাকি খারাপ, এটা স্যার কিভাবে জাজ করা যায় যে আমার সিভিটা অ্যাকসেপ্টেড হতে পারে বা না এরকম? সেই, আমি প্রথমে বলেছি যে আমি সিভি খুব বেশি এক্সপার্ট না, বাট আমি এটুকু বলতে পারি যে ওরা যে করে, ওরা আমাকে শর্টলিস্টেড, আমি কিন্তু ওই যে 500 সিভি আমার দেখার সময় হয় না, আমি দেখিও না। শর্টলিস্টেড যখন হয়, তাদের একটা শর্টলিস্ট ভার্সন আমাকে পাঠায়। আমি সেখানকার পার্সপেক্টিভ বলতে পারি ওরা কি কি জিনিস চেক করছে। ওরা দেখেছে ইন মেনি কেসেস, আপনার মনে করেন সাপ্লাই চেইন রিলেটেড যখন সিবি হয়, তখন তারা দেখে যে সাপ্লাই চেইন রিলেটেড কোনো জিনিস আছে কিনা। লাইক আপনার এক্সেল আন্ডারস্ট্যান্ডিং কতটুকু, সফট স্কিল। একটা সিবি দেখলেই বোঝা যায় যে আপনি আসলে ওয়ার্ড এক্সেলে কেমন কাজ জানেন। সিবি দেখছেন, সিবির হয়তো লিখছেন, নাম লিখছেন, কোনো কারণে হয়নি, অ্যালাইনমেন্ট হয়নি, এক একটা এক এক ফন্টের আসছে। সো নানা জিনিস তারা চেক করে। বাট আমি বলবো যে আমি আগে বলে নিয়েছি যে এটার এক্সপার্ট আমি না। আপনাকে ওইটা যারা ভালো বুঝে ওদেরকে বলতে হবে যে কিভাবে একটা ফ্রুটফুল সিভি তৈরি করা যায়, এবং ওয়ান পেজে এন্ট্রি লেভেল মানুষজন তো আর এক দেড় পেজ, এক পেজ হলে স্মার্ট হয়, স্মার্ট আর করা যায় কিভাবে ওয়ান পেজের ভিতরে। আর আমরা এখনকার দিন তো পাল্টে গেছে, এখন কিন্তু অনেকগুলো ইন্টারভিউ, একটা স্টেপ, যেমন আমাদের কোম্পানিতে প্রথম স্টেপ যেটা হয় সেটা ভার্চুয়ালি হয়। সো ভার্চুয়ালি যখন ইন্টারভিউ, আপনাকে এখন পৃথিবীতে কিন্তু, পৃথিবী এখন ছোট হয়ে আসতেছে। রিক্রুটমেন্ট ম্যানেজার বাংলাদেশে বসতে হবে এরকম কোনো কিছু নেই। সে হয়তো সিঙ্গাপুর থেকে আপনার সাথে কোঅর্ডিনেট করতে পারে ওয়ান টু ওয়ান, আপনার কমিউনিকেশন স্কিল কেমন। সো আপনার সাথে অনলাইনে বলো যে লেটস হ্যাভ এ, এখন আপনি যদি বলেন যে আমি তো টিমস কিভাবে জয়েন করে সেটা জানি না, দ্যাট উইল নট ক্রিয়েট গুড ভ্যালু ফর ইউ। ইউ হ্যাভ টু নো যে ভার্চুয়ালি যদি জয়েন করতে হয়, তখনও যেহেতু আপনি একটা ইন্টারভিউ সেশনে আছেন, আপনাকে এটা ফর্মাল ওয়েতে যেন দেওয়া হওয়া লাগে, ফর্মালি। ওকে। সো অনেকগুলো এর মাধ্যমে নে, বিএটি, ইউনিলিভার, কেউ আরবি গ্লোবাল চ্যালেঞ্জ, অথবা আমরা লিঙ্কডিনের মাধ্যমে নেওয়া হয়, বলা হয় যে আমরা লোক খুঁজতেছি। ইউনিলিভারের ফিউচার লিগ খেলে অনেকে, ব্যাটের গ্লোবাল চ্যালেঞ্জ বা গ্লোবাল গ্রাজুয়েট হয়। সো যদিও আপনারা যে সময় বের হচ্ছেন সেই সময় দেশের সোশিও ইকোনমিক কন্ডিশন একটু চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। সো নট শিওর যে এটা কতদিনের ভিতরে রিকভার হবে। বাট অ্যাগেইন, চ্যালেঞ্জ সবসময় থাকবে, সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। এই ধরনের কান্ট্রিতে যেহেতু আপনি চুজ করে রাখছেন, দেশে বাইরে চলে গেলে গুড লাক ফর ইউ। আর দেশে থাকলে এরকম আনসার্টিনিটি, এই ধরনের আসতেই পারে। সো সেই কারণে সব কিছুর জন্য প্রিপারেশন রাখা ভালো আর কি। সো আমি মনে করি যে সরকারি বেসরকারি বোথ এন্ডে মানুষের চেষ্টা করা উচিত। ওকে। আর কোনো কিছু বলার আছে বা জানার জানার আছে? হুম। আপনাদের আর কোনো কিছু জানার নাই? গুড। জানা না থাকলে আমরা ক্লাস ক্লোজ করব। তবে আহ, সবাইকে বলবো যে এই চ্যালেঞ্জিং টাইমের প্রিপারেশন নেওয়া ভালো আর কি। এর ভিতরেও তো কারো না কোনো চাকরি হবে।
তো এর ভিতরেও ইনফ্যাক্ট এরকম ট্রাভেল সিচুয়েশনেও মনে করেন আগামী মাসের 1 তারিখে আমার একজন প্রোডাকশন অফিসার জয়েন করবে। সো এখন বেস্ট অ্যামাং দ্য বেস্ট হওয়ার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। So, আমার বিশ্বাস আপনারা সেই লক্ষ্যে আছেন। অনেকেই যেহেতু এই শনিবারে এই বিকালবেলা এই সময়টুকু নিজের টাইম স্যাক্রিফাইস করে আমার ক্লাস শুনতে আসছেন, দ্যাট মিনস আপনাদের ইচ্ছা আছে। সো ইচ্ছাটুকুকে সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার, সেই চেষ্টাই করবেন। সবাই ভালো থাকবেন। আর আমার ক্লাসে কোনো ফিডব্যাক থাকলে আই উইল লাভ টু হিয়ার ফ্রম ইউ। বলেন কারো কোনো ফিডব্যাক যদি থাকেন, আরো কিভাবে বললে আপনাদের কাছে ভালো লাগতো বা ভালো হতো ক্লাসটা। এনি ফিডব্যাক ফর মি? No, sir, it was কমপ্লিমেন্টস? ওকে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অল ফর ইউর টাইম, ফর জয়নিং মাই ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আল্লাহ হাফেজ স্যার।